হ্যালো এভরিওয়ান, আমি আরএমএম স্যার। সকলকে স্বাগত জানাই লার্ন বেসিক পিকোলজি চ্যানেলে। আজকে আমাদের টপিক দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যাবাউট ব্যাকটেরিয়া। এই টপিকটি ডিসকাস করতে গিয়ে কিছু ইমেজ ইউজ করা হয়েছে, যেগুলো গুগল ইমেজ এবং ওপেন সোর্সে অ্যাভেলেবেল আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত ইমেজগুলোর ক্রেডিট এবং লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো শুরু করা যাক। তো প্রথমে আমরা যে বিষয়টা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়া শব্দটা এলো কোথা থেকে। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া শব্দটা এসেছে একটা গ্রিক ওয়ার্ড থেকে। রাইট। ব্যাকটেরিয়া শব্দটা যে গ্রিক ওয়ার্ড থেকে এসেছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ন। ঠিক আছে, ব্যাকটেরিয়ন, BAKTERION, ব্যাকটেরিয়ন। ওকে, তো অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ান কথাটার অর্থ হলো স্মল স্টিক বা রড। ঠিক আছে, মানে ছোট লাঠি যাকে বলে। ঠিক আছে, সেটাকে গ্রিক ওয়ার্ডে বলা হয় ব্যাকটেরিয়ন। ঠিক আছে, দিস ইজ দ্য গ্রিক ওয়ার্ড। ওকে, তো ব্যাকটেরিয়ান কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে কি বললাম, ছোট লাঠি। ঠিক আছে, এটার মানে হচ্ছে স্মল স্টিক। কি এটার মানে? স্মল স্টিক। ওকে, স্টিক। ওকে, বা আমরা বলতে পারি এটাকে বলা যেতে পারে রড, ROD, রড। ওকে, স্মল স্টিক বা রড। ঠিক আছে, তো এবার প্রশ্ন হলো যে এরকম একটা নাম দেওয়ার পেছনে লজিকটা কি। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথম যখন ব্যাকটেরিয়া ডিসকভার করা গেছিল, যখন অবজার্ভ করা গেছিল, তখন এটাকে দেখতে রড শেপ স্ট্রাকচার মনে হয়েছিল। ঠিক আছে, এটাকে দেখতে রডের মতো দেখতে মনে হয়েছিল। ঠিক আছে, তো তাই এই জন্য এরকম ব্যাকটেরিয়ন থেকে ব্যাকটেরিয়া নামটা তখন দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতেই কি জেনেছি যে অ্যান্টনি ভ্যান লুয়েনহক তার নিজের তৈরি করা মাইক্রোস্কোপে প্রথম ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেছিলেন। রাইট। তো এই ব্যাকটেরিয়া দেখতে কেমন ছিল? ব্যাকটেরিয়া দেখতে মাইক্রোস্কোপে কেমন লেগেছিল? এই রড শেপের মতো লেগেছিল। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, ফার্স্ট ব্যাকটেরিয়া observed under microscope was in rod shape. ওকে, তাহলে ব্যাকটেরিয়া প্রথমে কেমন দেখতে পাওয়া গেছিল? রড শেপে দেখতে পাওয়া গেছিল। ওকে, তো আমরা প্রিভিয়াস ভিডিওতেই জেনেছি যে অ্যান্টনি ভ্যান লুয়েনহক তার এই সিম্পল মাইক্রোস্কোপে এই যে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য স্যাম্পল হোল্ডার। রাইট। এই স্যাম্পল হোল্ডারে আমরা কি রাখবো? আমরা আমাদের স্যাম্পলটাকে রাখবো। ঠিক আছে, এবার এখানে যে পজিশনিং স্ক্রু যেটা আছে, এই পজিশনিং স্ক্রুটাকে ঘুরিয়ে এই স্যাম্পল হোল্ডারে থাকা স্যাম্পলটাকে আমরা এই যে সামনে যে লেন্স দেখতে পাচ্ছি, এই লেন্সটার সামনে নিয়ে যাব। ওকে, দেন আমরা এই যে ফোকাস নব যেটা দেখতে পাচ্ছি, এই ফোকাস নবটাকে ঘুরিয়ে সেটাতে ফোকাসটাকে অ্যাডজাস্ট করলে আমরা ফ্রম দ্য ব্যাক সাইড এই লেন্স থেকে আমরা চোখ দিয়ে যে স্যাম্পলটাকে আমরা নিয়েছি, সেই স্যাম্পলের মধ্যে কি আছে সেটাকে আমরা বড় করে সেটাকে আমরা দেখতে পাবো। ওকে, এবং এই সিম্পল মাইক্রোস্কোপেই প্রথম অ্যান্টনি ভ্যান লিউয়েনহক তিনি ব্যাকটেরিয়া দেখতে পেয়েছিলেন। ঠিক আছে, তো এবার যখন তিনি এটা দেখতে পেলেন, ঠিক আছে, তো তখন তো এমন কোনো প্রযুক্তি ছিল না যে সেটাকে ছবি তুলে রাখা যায়। ঠিক আছে, তো কাজে সেটাকে ছবি তুলে রাখা সম্ভব ছিল না। ওকে, তো তিনি সবাইকে 1684 খ্রিস্টাব্দে সবাইকে অফিসিয়ালি সবার সামনে তিনি
মাইক্রোস্কোপের মধ্যে তিনি প্রথম ব্যাকটেরিয়াটাকে দেখালেন যে এটা দেখতে কেমন হয়, ঠিক আছে। তো তখন কিন্তু এটার নাম ব্যাকটেরিয়া দেওয়া হয়নি, ঠিক আছে। তো তখন তিনি দেখালেন যে এদের মধ্যে মানে তিনি কোথায় দেখালেন, তিনি তার নিজের দাঁতের যে প্লাক যেটা থাকে, মানে নিজের দাঁতে যে ইয়েলো টাইপের যে প্লাক যেগুলো জমে, সাদা বা ইয়েলো টাইপের যেগুলো জমে যায়, ঠিক আছে, সেই প্লাক থেকে প্রথমে তিনি সেই দাঁতের প্লাক থেকে প্রথম তিনি তার নিজের মাইক্রোস্কোপে কি দেখালেন, যে সেখানে এক ধরনের মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট আছে, এক ধরনের ছোট জীব প্রেজেন্ট আছে, ঠিক আছে। তো তখন তিনি তার নাম দিয়েছিলেন অ্যানিম্যালকিউলস। তিনি সেটা কি নাম দিয়েছিলেন, অ্যানিম্যালকিউলস। ওকে, তিনি তো জানতেন না যে এটা মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। তিনি তার নাম দিয়েছিলেন কি, অ্যানিম্যালকিউলস, কারণ তার মনে হয়েছিল যে সেগুলো খুব ছোট জীবজন্তু। ওকে, তো তিনি তার নামকরণ করেছিলেন কি, অ্যানিম্যালকিউলস। ওকে, তাহলে 1684 খ্রিস্টাব্দে প্রথম অ্যান্টনি ভ্যান লুয়েনহক তার নিজের তৈরি সিম্পল মাইক্রোস্কোপে তার নিজের দাঁতের প্লাকের মধ্যে থাকা মাইক্রো অর্গানিজম, যেটাকে আমরা ব্যাকটেরিয়া নামে এখন চিনি, সেই ব্যাকটেরিয়াকে জনসমক্ষে সবার সামনে দেখিয়েছিলেন। ওকে, এবার শুধু দেখালে তো হবে না, সেটাকে তো ছবি তুলতে হতো। তো তখন তো ছবি তোলা কোনো প্রযুক্তি না থাকায় তিনি ওটাকে ড্র করেছিলেন, ঠিক আছে। ফার্স্ট রেকর্ডেড ইমেজটাকে তিনি সবার সামনে ড্র করে রেখেছিলেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর অনেক বছর পরে যখন লুই পাস্তুর অ্যান্ড রবার্ট নক, ঠিক আছে, তারা প্রুভ করে যে সমস্ত ব্যাকটেরিয়ায় কিন্তু এদের মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি তৈরি করতে পারে, ডিজিজ তৈরি করতে পারে। ওকে, তো তখন আর এই অ্যানিম্যালকিউলস নামটাকে আর রাখা হলো না, ঠিক আছে। তখন অ্যানিম্যালকিউলস নামটাকে চেঞ্জ করে রাখা হলো ব্যাকটেরিয়াম, কারণ ততক্ষণ পর্যন্ত যত ব্যাকটেরিয়া দেখা গেছিল সব ব্যাকটেরিয়াগুলোকে ওই রড শেপ অফ স্ট্রাকচারই দেখা যাচ্ছিল। ওকে, তো রড শেপ অফ স্ট্রাকচার হিসেবে দেখার জন্য সেগুলোর নাম রাখা হলো ব্যাকটেরিয়াম। ওকে, তো ব্যাকটেরিয়াম নামটা কত পরে এসেছে। আচ্ছা, এবার তখন মনে করা হতো যে এই যে ছোট ছোট যে ব্যাকটেরিয়াম যেগুলো প্রেজেন্ট আছে আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে বা আমাদের শরীরে, তো সেগুলো থেকেই হয়তো ডিজিজ প্রডিউস হয়, ঠিক আছে। এগুলো থেকেই একমাত্র কি হয়, ডিজিজ প্রডিউস হয়। কিন্তু এই ধারণাটাও পরে ভুল প্রমাণিত হলো কখন, যখন ভাইরাস ডিসকভার করা গেল 1898-এ, ঠিক আছে। কি করা হলো, একটা সলিউশনের মধ্যে সমস্ত ব্যাকটেরিয়াকে আইসোলেট করা হলো ফিল্ট্রেশনের মাধ্যমে সমস্ত ব্যাকটেরিয়াকে আইসোলেট করা হলো, কিন্তু তারপরেও ওই সলিউশনটা থেকে ডিজিজ ট্রান্সমিট করতে দেখা গেল, তারপরেও সেখান থেকে কি হলো, ডিজিজ ট্রান্সমিট হলো, ঠিক আছে। তো তখন বোঝা গেল যে শুধুমাত্র ব্যাকটেরিয়া এটার জন্য দায়ী নয়, যে পরিবেশে আলাদা হয়তো কোনো মাইক্রো অর্গানিজম আছে যার জন্য ব্যাকটেরিয়া ছাড়া আলাদা কোনো মাইক্রো অর্গানিজমও ডিজিজ প্রডিউস করতে পারে বা ট্রান্সমিট করতে পারে। তো তখন তারপরে আরও গবেষণা করে ভাইরাসকে আবিষ্কার করা হয়েছিল। ওকে, তো আই হোপ যে ব্যাকটেরিয়া নামটা ব্যাকটেরিয়া কেন হলো এবং কথা থেকে এই ব্যাকটেরিয়া শব্দটা এলো, এইটুকু বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। ওকে, এবার আমরা এখানে যে ডায়াগ্রামটা দেখাতে চাইছি এটা হচ্ছে অ্যান্টনি ভ্যান লুয়েনহকের নিজের হাতে আঁকা ডায়াগ্রাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি যতগুলো ডায়াগ্রাম এঁকেছেন ব্যাকটেরিয়ার, এগুলো সবগুলোই কি ব্যাকটেরিয়ার ডায়াগ্রাম, তিনি যতগুলো এঁকেছেন সবগুলোই কি রড শেপ, ঠিক আছে। এটা অ্যান্টনি ভ্যান লুয়েনহকের নিজের হাতে আঁকা ডায়াগ্রাম। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এরপরে এগোচ্ছি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসেই আমরা জেনেছি কি, যে আমরা মাইক্রো অর্গানিজমকে সাধারণত এই 6টা ভাবে ক্লাসিফাই করতে পারি। মানে মাইক্রো অর্গানিজমকে সাধারণভাবে আমরা সেলুলার অ্যান্ড এসেলুলার মাইক্রো অর্গানিজমে আমরা ডিভিশন করতে পারি, ঠিক আছে। তার মধ্যে আমরা কি জেনেছি, শুধুমাত্র ভাইরাস টাইপের যে ভাইরাস মাইক্রো অর্গানিজমগুলো কি, এদের কোনো পারফেক্ট সেল স্ট্রাকচার প্রেজেন্ট থাকে না, তো এরা অ্যাসেলুলার। বাকি যতগুলো আছে ব্যাকটেরিয়া, আর্কিয়া, প্রোটোজোয়া, অলগি, ফাঙ্গি, এগুলো সবকটাই কি সেলুলার, এদের মধ্যে পারফেক্ট সেল স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। তার মধ্যে ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিয়া আমরা কি জেনেছি, এগুলো হচ্ছে কি টাইপ অফ সেল দিয়ে তৈরি, এরা প্রোক্যারিওটিক সেল দিয়ে তৈরি, রাইট। আচ্ছা, এবার প্রোটোজোয়া, অলগি, ফাঙ্গি, এদের মধ্যে সাধারণত ইউক্যারিওটিক সেল দেখতে পাওয়া যায়, রাইট। আচ্ছা, এবার তাহলে ব্যাকটেরিয়ার যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স বলি তাহলে আমরা কি বলবো, শুধুমাত্র ব্যাকটেরিয়ার যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স বলি তাহলে আমরা কি বলবো, ফার্স্ট পয়েন্ট কি হবে, ব্যাকটেরিয়া তাহলে কি সেলুলার না অ্যাসেলুলার, তাহলে ব্যাকটেরিয়া ইজ দ্য, অফকোর্স ব্যাকটেরিয়া ইজ দ্য cellular microorganism, right? Cellular microorganism, ওকে। কারণ কি, কারণ এদের মধ্যে প্রপার সেল স্ট্রাকচার আছে।
contain proper cell structure. Proper cell structure. তাহলে দিস ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ কি আমাদের ব্যাকটেরিয়া। ওকে, সেকেন্ড পয়েন্ট, এদের মধ্যে যে আমরা তো বললাম যে সেলুলার, এবার কোন টাইপ অফ সেল থাকে আমরা সবাই জানি কি কোন টাইপ অফ সেল থাকে, প্রোক্যারিওটিক সেল থাকে, রাইট? প্রোক্যারিওটিক সেল প্রেজেন্ট থাকে, এদের মধ্যে সেলগুলো কি সবকটাই প্রোক্যারিওটিক কাইন্ড অফ সেল। ওকে, তাহলে প্রোক্যারিওটিক সেল যেহেতু এগুলো কি প্রোক্যারিওটিক সেল দিয়ে তৈরি, তাহলে এদের বডিতে কি কি থাকবে? এদের বডিতে অবশ্যই ফার্স্ট পয়েন্ট যেটা কি থাকবে, প্রথমেই থাকবে কি সেল ওয়াল। কি থাকবে কি থাকবে না? সেল ওয়াল থাকবে, রাইট? এবার সেল ওয়ালটা অবশ্যই রিজিড টাইপ অফ স্ট্রাকচার হবে। সেল ওয়াল সম্বন্ধে আমরা পরে আবার পড়াশোনা করব, ঠিক আছে? আর কি থাকবে সেল ওয়ালের নিচে? সেল মেমব্রেন। আপাতত আমরা জানবো কি কি থাকে। ওকে, প্রত্যেকটা সম্বন্ধে আমরা পরে আবার আলোচনা করব, ঠিক আছে? সেল ওয়াল থাকবে, সেল ওয়ালের নিচে কি থাকবে? সেল মেমব্রেন। আচ্ছা, এদের যে সাইটোপ্লাজমে কি সাইটোপ্লাজমে কি ওই সমস্ত সেল অর্গানেলস থাকবে যেগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড? অবশ্যই মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস প্রেজেন্ট থাকবে না, রাইট? তাহলে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস কি প্রেজেন্ট থাকবে? এগুলো সবকটা প্রেজেন্ট থাকবে না, অ্যাবসেন্ট থাকবে। কি কি মেমব্রেন বাউন্ড সেল অর্গানিজম আছে? যেমন মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া তো কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা, তাহলে এদের মধ্যে তো মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে এদের বডিতে শক্তি প্রডিউস হয় কি করে? পরে অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা করব। ওকে, নেক্সট লাইসোজোম। নেক্সট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, নেক্সট গলগি বডি। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট অ্যান্ড গলগি বডি, এই সবকটা কি থাকবে? অ্যাবসেন্ট থাকবে। এই সবকটা কি থাকবে? অ্যাবসেন্ট থাকবে, এই সবকটা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এদের বডিতে আর কি থাকবে? এদের বডি থেকে প্রপার নিউক্লিয়াস মানে স্ট্যান্ডার্ড নিউক্লিয়াস কি প্রেজেন্ট থাকবে? অবশ্যই থাকবে না। এদের বডিতে অপরিণত নিউক্লিয়াস বা অ্যামেচিওর নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে, যেটাকে আমরা কি বলি নিউক্লিওয়েড, রাইট? নিউক্লিওয়েড প্রেজেন্ট থাকবে, যেটা এদের বডির জেনেটিক ম্যাটেরিয়ালকে কি করবে? ক্যারি করবে, রাইট? নিউক্লিওয়েড প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? যেটাতে কি থাকবে? এদের জেনেটিক ম্যাটেরিয়াল। আচ্ছা, আর কি থাকবে? আর থাকবে এদের বডিতে যে রাইবোজোম থাকবে, সেই রাইবোজোম যার কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। ফ্রম দিস, এই জেনেটিক ম্যাটেরিয়াল থেকে যে প্রোটিন সিনথেসিস করে সেই রাইবোজোম থাকবে। কি হবে সেটা? 70S। রাইবোজোমটা কি হবে? 70S, যেহেতু প্রোক্যারিওটিক সেল, রাইট? আচ্ছা, এই 70Sকে যদি আমরা ভাঙি তাহলে আমরা জানি যে রাইবোজোমে দুটো সাব ইউনিট থাকে, একটা হচ্ছে লার্জ সাব ইউনিট আর একটা হচ্ছে স্মল সাব ইউনিট। 50S প্লাস 30S, এস মানে ভেদবাক ইউনিট, রাইট? আচ্ছা, আর কি থাকবে? আর বেশিরভাগ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কথাটা কিন্তু শুনতে হবে ভালো করে, বেশিরভাগ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই প্লাজমিড প্রেজেন্ট থাকে। প্লাজমিডকে আমরা কি বলি? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। প্লাজমিডের স্ট্রাকচার কেমন হয়? সার্কুলার, মানে রাউন্ড শেপ অফ স্ট্রাকচার হয়, ঠিক আছে? তাহলে প্লাজমিড হচ্ছে কি? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, রাইট? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। ওকে, আর কি কি প্রেজেন্ট থাকবে? আর এদের মুভমেন্টের জন্য হোস্টের গায়ে যাতে এরা আটকে থাকতে পারে এবং এরা যাতে বাতাসে ভেসে থাকতে পারে, এই সমস্ত বিভিন্ন কাজের জন্য এদের বডিতে কি কি থাকে? ফ্লাজেলা, পিলি,
and fimbriae. ওকে, ফ্লাজেলা, পিলি, ফিমব্রিয়াe এদের ফাংশনটা কি এগুলো পরে আমরা ডিসকাস করব। ওকে, তাহলে কি কি থাকে এই সমস্ত, তাহলে প্রথমে আমরা কি পেলাম যে এটা সেলুলার স্ট্রাকচার, এদের মধ্যে প্রপার সেল স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে। যেহেতু এরা প্রোক্যারিওটিক সেল, তাহলে এদের রিজিড সেল ওয়াল থাকবে, সেল মেমব্রেন থাকবে, এদের সাইটোপ্লাজমে কোনো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস থাকবে না, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্লোরোপ্লাস্ট অ্যান্ড গলগি বডি, রাইট। আচ্ছা, আর কি এদের বডিতে নিউক্লিয়েট প্রেজেন্ট অবশ্যই থাকবে, নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে না, ঠিক আছে। নিউক্লিয়েট এদের জেনেটিক ম্যাটেরিয়ালকে ক্যারি করে, রাইবোসোম হবে 70s, ঠিক আছে। প্লাজমিড বেশিরভাগ মাইক্রো অর্গানিজম, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাদের বডিতে আমরা কি দেখতে পাই, এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড প্লাজমিড, রাইট। আচ্ছা, আর এছাড়া কি থাকে, ফ্লাজেলা, পিলি অ্যান্ড ফিমব্রিয়াe। ওকে ওকে ওকে, তাহলে নেক্সট। ওকে, এবার এই ব্যাকটেরিয়া সবসময়, আচ্ছা এখানে আমরা কতগুলো বৈশিষ্ট্য পেলাম, 1 2, আচ্ছা 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স কি, নাম্বার 3 ক্যারেক্টারিস্টিক্স কি, যে ব্যাকটেরিয়া সবসময়, প্রত্যেকটা ব্যাকটেরিয়া সবসময় সিঙ্গেল সেল অর্গানিজম, মানে একটাই সেল একটাই অর্গানিজম। ওকে, মানে অল আর ইউনিসেলুলার, ঠিক আছে। কখনো এমনটা হবে না যে দুটো সেল মিলে বা দুটো ব্যাকটেরিয়া মিলে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া তৈরি করবে, হবে না। দুটো বা তার বেশি সেল নিয়ে এরা কখনোই তৈরি করবে না, এরা সবসময় একটাই সেল একটাই অর্গানিজম। ওকে ওকে, সো all type of bacteria are unicellular. All type of bacteria are unicellular. Okay, single cell organism, একটাই সেল একটাই অর্গানিজম। ওকে, সিঙ্গেল সেল অর্গানিজম মানে মাইক্রো অর্গানিজম আর কি, অর্গানিজম। ওকে, ঠিক আছে। এবার তারপরে যেহেতু এরা সিঙ্গেল সেল অফ মাইক্রো অর্গানিজম, তাহলে এরা যখন গ্রো করবে, এরা যখন তাদের বডিতে যখন ডিভিশন করবে, তখন তাহলে কি হবে, একটা সেল ডিভিশন হয়ে একটা থেকে দুটো থেকে 4টে এরকমভাবে ডিভিশন করবে, তো এরকমভাবে ডিভিশন করতে করতে যাবে। তাহলে একটা সেল থেকে, একটা সিঙ্গেল সেল থেকে অনেকগুলো মাইক্রো অর্গানিজম তৈরি হবে, ঠিক আছে। কখনো এমনটা নয় যে অনেকগুলো সেল মিলে একটা সেল তৈরি করবে, অনেকগুলো সেল মিলে একটা মাইক্রো অর্গানিজম তৈরি করবে, বা একের বেশি সেল নিয়ে একটা মাইক্রো অর্গানিজম তৈরি করবে, এরকমটা হবে না। কি হবে, সবসময় একটা সেল থেকেই অনেকগুলো মাইক্রো অর্গানিজম তৈরি করবে। তো একটা সেল থেকে যখন অনেকগুলো মাইক্রো অর্গানিজম তৈরি করে, মনে করে এই একটা সিঙ্গেল অর্গানিজম আছে, এখান থেকে ডিভিশন হতে 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 অনেকগুলো যখন সেল এখানে গ্রো করবে, তখন সেটাকে বলবো কলোনি। তখন সেটাকে কি বলবো, কলোনি। অনেকগুলো হলে বলবো কলোনিস, ঠিক আছে, একটা হলে কলোনি, NY, ঠিক আছে। তো তাহলে কলোনি কারা প্রডিউস করতে পারে, দিস ইজ দ্য অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া, দে ক্যান কি প্রডিউস করতে পারে, দে ক্যান প্রডিউস কলোনি। ওকে, তাহলে কলোনি কোথায় তৈরি করবে, অন দ্য সারফেস, যেখানে তারা আটকে থাকবে আর কি, ঠিক আছে, অন দ্য সারফেস। আমরা কি জানি যে ব্যাকটেরিয়াকে আমরা যদি কালচার করতে চাই, আমরা যদি ব্যাকটেরিয়া সম্বন্ধে কাজ করতে চাই বা ব্যাকটেরিয়ার উপরে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই, তাহলে ব্যাকটেরিয়াকে প্রথমে গ্রো করানোর দরকার হয়। ব্যাকটেরিয়াকে কি করে আমরা ল্যাবের মধ্যে গ্রো করাই, একটা আর্টিফিশিয়াল কন্ডিশন তৈরি করি, যেখানে ব্যাকটেরিয়া কি পায়, তার বেঁচে থাকার জন্য সে তার খাবার পায়, মানে নিউট্রিয়েন্টস পায়। তো যে মিডিয়াতে তারা খাবার পায়, সেই মিডিয়াটাকে আমরা বলি নিউট্রিয়েন্টস মিডিয়া। তো ওই মিডিয়াতে আমরা যদি দেখি, তো তাহলে কি দেখবো, আমরা যদি দেখি এই যে যেমন এটা দিস ইজ দ্য অ্যাগার মিডিয়া, মানে সলিড মিডিয়া। তো সলিড মিডিয়ার মধ্যে কি করেছে, ব্যাকটেরিয়া গ্রো করেছে। ব্যাকটেরিয়া যখন গ্রো করেছে, তখন এই যে আমরা যে এরকম গোল গোল যেগুলো পাচ্ছি, গোল গোল যেগুলি জায়গাগুলো দেখতে পাচ্ছি ছবিতে, এখানেও যে এরকম গোল 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 সেপারেট যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে প্রত্যেকটাকে বলবো এক একটা কলোনি। তাহলে কলোনি কে প্রডিউস করতে পারলো, কলোনি ব্যাকটেরিয়া প্রডিউস করতে পারে, ঠিক আছে। তাহলে কলোনির ডেফিনেশন আমরা আগেই বললাম। তাহলে এখানে কলোনির ডেফিনেশন যদি আমরা বলি, তাহলে কি বলবো, হোয়েন অল মাইক্রো অর্গানিজমস, আচ্ছা কালারটা চেঞ্জ করে নি, অল
মাইক্রো অর্গানিজম তো নয়, সরি, ব্যাকটেরিয়া। অল ব্যাকটেরিয়া আর ডিরাইভড, মানে যেখান থেকে তৈরি হয়েছে, আর ডিরাইভড। অল ব্যাকটেরিয়াস আর ডিরাইভড from a single bacteria. Then এটা কেমন দেখতে হয়, it will produce a colony. Okay, right? Okay, কলোনি আমরা কি ডেফিনেশন পেলাম, যেখানে সমস্ত ব্যাকটেরিয়া ডিরাইভড হয়েছে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া থেকে, তখন তারা কি করে, এরকম কলোনি ফর্ম করে। মানে এখানে যতগুলো ব্যাকটেরিয়া আছে, এই জায়গাটার মধ্যে যতগুলো ব্যাকটেরিয়া আছে, সবগুলো একটা স্পেসিফিক একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া থেকেই কি ডিরাইভড হতে তারা তৈরি করেছে। একটা কলোনিতে মিলিয়নস অফ ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়া থাকতে পারে। ওকে, মিলিয়নস অফ ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়া থাকতে পারে। আমরা জানি যে ব্যাকটেরিয়া সেল কি ইন্ডিভিজুয়াল, তাহলে একটাতে মিলিয়নস অফ ব্যাকটেরিয়া সেল একটা কলোনিতেই থাকতে পারে। দে লিভ ক্লোজলি টুগেদার, তারা একসাথে এক জায়গায় জড়ো হয়ে থাকতে পারে, বাট দে আর নট মাল্টি সেলুলার। ঠিক আছে, বোঝা গেল? ওকে ওকে এখানে লেখাও আছে কলোনি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট লাইন, কলোনি ডু নট ফর্ম মাল্টি সেলুলার অর্গানিজম। যেটা বললাম যে কলোনি কখনো কি মাল্টি সেলুলার অর্গানিজম তৈরি করে না। ঠিক আছে, কলোনিতে সবগুলো আলাদাই, প্রত্যেকটা আলাদাই, কিন্তু তারা কি এক জায়গাতে জড়ো হয়ে তারা কি তৈরি করতে পারে, কলোনি ফর্মেশন করতে পারে। তাহলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ব্যাকটেরিয়া কলোনি ফর্মেশন করতে পারে, ইয়েস অর নো? ইয়েস, রাইট। আচ্ছা, ব্যাকটেরিয়া সিঙ্গেল সেলড। অল ব্যাকটেরিয়া আর কি, সমস্ত ব্যাকটেরিয়া কি, অল ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেল। দে ক্যান ফর্ম কলোনি কোথায় তৈরি করতে পারে, অন দ্য সারফেস। ওকে, অ্যান্ড লাইক অ্যাগার প্লেট, এই যে আমরা এখানে সলিড মিডিয়া দেখতে পাচ্ছি, সলিড মিডিয়া মানে কি, অ্যাগার প্লেট। তো অ্যাগার প্লেটে এরা কি তৈরি করতে পারে, কলোনি ফর্ম করতে পারে। অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্টস, এবং নর্মাল এনভায়রনমেন্টেও এরা কলোনি ফর্ম করতে পারে। রাইট, বোঝা গেল? আচ্ছা, আই হোপ বোঝা গেছে। এবার এই যে কলোনি যেটাকে বললাম, ঠিক আছে, আমরা এখানে ছবিতেও যেটা দেখতে পাচ্ছি, ছবিতে এই যে আমরা কলোনি দেখতে পাচ্ছি। তো এই কলোনিগুলো বিভিন্ন টাইপের দেখতে হয়। কিছু হয় গোল, কিছু হয় একদম গোল, দ্যাট ইজ রাউন্ড। এগুলো শেপ কীরকম হয়, ঠিক আছে, কি শেপে হতে পারে, রাউন্ড শেপ হতে পারে, ইরেগুলার শেপ হতে পারে। আচ্ছা, ফিলামেন্টাস টাইপ অফ স্ট্রাকচার হতে পারে, যেখানে ফিলামেন্ট মানে সব একসাথে জড়ো হয়ে আছে, এমন গুলো হতে পারে। রাইজয়েড মানে শেকড়ের মতো স্ট্রাকচার হতে পারে। ঠিক আছে, পাংচিফর্ম মানে এরকম ডট টাইপ অফ স্ট্রাকচার হতে পারে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এরকম ডট টাইপ অফ স্ট্রাকচার হতে পারে। ওকে, এবার আমাদের জানতে হবে যে কোন ব্যাকটেরিয়া কোনটা ফর্ম করে। যেমন আমরা যদি ছবিতে দেখি, এটা হচ্ছে সবগুলো অরিজিনাল ছবি। ঠিক আছে, আচ্ছা, আবারও বলি, এই ছবিগুলো কিন্তু ওপেন সোর্স ফ্রম গুগল ইমেজ থেকেই নেওয়া। ঠিক আছে, তো আমি চাইবো যে ক্রেডিটগুলোকে মেনশন করতে, তো এটাই ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি কলোনি কেমন রাউন্ড শেপ অফ স্ট্রাকচার তৈরি করেছে। রাইট, আমরা এখানে দেখতে পাচ্ছি কি কলোনি রাউন্ড শেপ অফ স্ট্রাকচার তৈরি করতে পেরেছে। ওকে, চলো, কলোনি রাউন্ড শেপ অফ স্ট্রাকচার তৈরি করতে পেরেছে। এই রাউন্ড শেপ তৈরি করতে পেরেছে। ওকে, এবং স্মুথ, এর চারপাশটা কি একদম স্মুথ। ঠিক আছে, তো এই ধরনের রাউন্ড শেপ যে সমস্ত ব্যাকটেরিয়া তৈরি করতে পারে তাদের এক্সাম্পল হচ্ছে, আচ্ছা এক্সাম্পল কি পরে আছে, এক্সাম্পল আচ্ছা এখানেই লিখে দিই। আচ্ছা, যে সমস্ত ব্যাকটেরিয়া রাউন্ড শেপে হয়, আচ্ছা পরেই লিখি, না হলে এখানে লিখি। ঠিক আছে, যে সমস্ত সার্কুলার বা রাউন্ড শেপ অফ
কলোনি ফর্মেশন করতে পারে তাদের এক্সাম্পল হচ্ছে ইকোলাই। ওকে, ইকোলাই গ্রাম নেগেটিভ টাইপ অফ ব্যাকটেরিয়া, ঠিক আছে। এরা এই সার্কুলার টাইপ অফ কি তৈরি করতে পারে, এগুলোকে কি বলে, প্রত্যেকটাকে কলোনি। ওকে, তাহলে সার্কুলার টাইপ অফ কলোনি ফর্ম করতে পারে এমন একটা ব্যাকটেরিয়া এক্সাম্পল কি, ইকোলাই। আচ্ছা, তারপরে আচ্ছা আনইভেন, এটাতে আসি আগে, ঠিক আছে। আনইভেন মানে কোনো ঠিকঠাক স্ট্রাকচার নেই, আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি ইরেগুলার শেপ অফ স্ট্রাকচার, ঠিক আছে। তো কোন ব্যাকটেরিয়া হচ্ছে ইরেগুলার টাইপ অফ কলোনি ফর্মেশন করতে পারে, এক্সাম্পল হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস। ওকে, ব্যাসিলাস সাবটিলিস। ওকে ওকে ব্যাসিলাস সাবটিলিস কি টাইপ অফ ইয়ে তৈরি করতে পারে, কি টাইপ অফ কলোনি তৈরি করতে পারে, আনইভেন। ওকে, বা আমরা বলতে পারি ইরেগুলার টাইপ অফ কলোনি ফর্মেশন করতে পারে। তাহলে আমরা ইরেগুলার জানলাম, সার্কুলার জানলাম। ওকে, এবার আসি এই যে ফিলামেন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি ফিলামেন্ট, এই যে ফিলামেন্ট টাইপ অফ স্ট্রাকচার, মানে সব কিছু একসঙ্গে কি আছে, জড়াপটি হয়ে আছে, ঠিক আছে। মানে একসাথে সব একসাথে তার যেমন এলোমেলো তার যেমন একসাথে হয়ে গেলে যেমন স্ট্রাকচার তৈরি করে, দ্যাট ইজ কি ফিলামেন্টাস, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস। কোন টাইপ অফ কলোনি ফর্মেশন করে, ফিলামেন্টাস। ওকে ওকে, আগেই বললাম যে রাইজয়েড মানে কি, রাইজয়েড মানে এরকম শেকড়ের মতো যেটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো, ঠিক আছে। এরকম শেকড়ের মতো আমরা স্ট্রাকচার দেখতে পাবো, যে একটা জায়গা থেকে তার গাছের শেকড়ের মতো এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে ব্যাসিলাস মাইকয়েড, ঠিক আছে। ব্যাসিলাস মাইকয়েড এটা কি, মানে রুট টাইপ অফ কলোনি ফর্ম করতে পারে, রাইট। ওটাকে কি বলে, রুট লাইক অফ কলোনিকে রাইজয়েড কলোনি, রাইট। রাইজয়েড টাইপ অফ কলোনি প্রডিউস করতে পারে। ওকে ওকে, নেক্সট, ঠিক আছে। পাংচিফর্ম মানে বললাম যে ডট স্ট্রাকচার টাইপ অফ কলোনি ফর্ম করতে পারে, রাইট। এক্সাম্পল হচ্ছে মাইক্রোকক্কাস লিউটিয়াস। ওকে, মাইক্রোকক্কাস লিউটিয়াস, এরা টিনি ডট টাইপ অফ কলোনি ফর্মেশন করতে পারে অন আগার প্লেটের উপরে। ওকে, তাহলে এটা পাংচিফর্মের এক্সাম্পল, রাইট। পাংচিফর্ম। ওকে ওকে, আচ্ছা এবার যদি আমরা মার্জিন দেখি, মার্জিন মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ মার্জিন মানে হচ্ছে এজ। এই আমরা যে কলোনিটা যে দেখবো এর ধারটা, এই যে ধার, এই ধারটা কেমন হবে, এজ, ঠিক আছে। আচ্ছা, আমি কালিটাকে এখানে চেঞ্জ করে দাও। মার্জিন মানে এজ। ওকে ওকে, ওকে, তো আমরা স্মুথ এজ দেখতে পাই কিছু কিছু মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে, কলোনির ক্ষেত্রে। কিছু কিছু মাইক্রো অর্গানিজমের কলোনির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, একদম স্মুথ এজ, একদম রাউন্ড। ওকে, এক্সাম্পল হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। স্টেফাইলোকক্কাস অরিয়াস।
ওকে, আচ্ছা, কিছু কিছু ব্যাকটেরিয়া কি করতে পারে, ওয়েভি টাইপ অফ, এই যে ওয়েভি টাইপ অফ এজ প্রডিউস করে, মানে এদের ধার থেকে যদি আমরা দেখি, সাইড ভিউ থেকে আমরা যদি দেখি, তাহলে কি দেখতে পাবো, এরকম এজ মতো একটা টাইপ অফ স্ট্রাকচার দেখতে পাবো, তাই তো। তো এজ টাইপ অফ কি ধরে, ওয়েভি মানে ঢেউ খেলানো টাইপ অফ কলোনি ফর্মেশন করতে পারে। ওকে, এক্সাম্পল সিউডোমোনাস অ্যারেজিনোসা, সিউডোমোনাস অ্যারুজিনোসা, AERUGINOSA, ওকে, সিউডোমোনাস অ্যারুজিনোসা, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে ওকে, কিছু কিছু মাইক্রো অর্গানিজম এরকম থ্রেড, মানে চুলের মতো, চুল লম্বা হয়ে থাকলে যেমন স্পাইক, চুলে যেমন লম্বা হয়ে থাকলে যেমন দেখতে লাগে, সেই রকম সাইড ভিউটা দেখলে আমরা তেমন দেখতে পাই, ঠিক আছে, যেন এরকম সোজা হয়ে আছে চুলগুলো, ঠিক আছে। তো এরকম থ্রেড লাইক এজ দেখতে পাওয়া যায়। ওকে, এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস সেলিকলার। ওকে, এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস সেলিকলার, স্ট্রেপ্টোমাইসিস সেলিকলার, COEILICOLOR, সেলিকলার বানানটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ওকে ওকে, এবার কিছু কিছু মাইক্রো অর্গানিজম এরকম কার্লড শেপ অফ কলোনি প্রডিউস করতে পারে। কিছু কিছু মাইক্রো অর্গানিজম আছে যারা কার্লড শেপ অফ কলোনি প্রডিউস করতে পারে। এই কার্লড শেপ অফ কলোনিকে বলা হয় বুলস আই, মানে এটা দেখতে কেমন, ওই যেখানে ডার্ট যখন খেলা হয় তখন ডার্ট কোথায় খেলা হয়, যে বোর্ডের মধ্যে খেলা হয় সেটাকে কি বলা হয়, তার মাঝখানের জায়গাটা কেমন দেখতে হয়, একদম একটা গোল, তার উপরে গোল, তার উপরে গোল, তো এরকম দেখতে হয় কিনা, তো এই জন্য এটাকে কি বলা হয়, কার্লড বা বুলস আই, যেহেতু এটা স্ট্রাকচারটা দেখতে ওরকম, ঠিক আছে, বুলস আই মতো। ওকে ওকে, এক্সাম্পল হচ্ছে প্রোটিয়াস মেরাবিলাস, ঠিক আছে, প্রোটিয়াস PROTEUS, প্রোটিয়াস মেরাবিলাস, MIRABILIS, ওকে, প্রোটিয়াস মেরাবিলাস। ওকে ওকে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তাদের যে কলোনি টাইপ অফ স্ট্রাকচারটা হয়, সাইড ভিউটা এরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, ফিঙ্গার লাইক। ওকে, তাদের কি ফিঙ্গার লাইক এজ টাইপ অফ স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যাদের বলা হয় লোবেট, তাদের ওই স্ট্রাকচারটা কিনা লোবেট টাইপ অফ স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে সেরাসিয়া মার্সেসেন্স, সেরাসিয়া SERRATIA, সেরাসিয়া মার্সেসেন্স, MARCESCENCE, সরি SENE, মার্সেসেন, হ্যাঁ ঠিক আছে, সেরাসিয়া মার্সেসেন, ঠিক আছে। ওকে, তো এই নামগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জন্য বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকবার যদি বলি তাহলে স্মুথ এজ, এক্সাম্পল কি, স্টেফাইলোকক্কাস অরিয়াস, ঠিক আছে। ওয়েভি এজের এক্সাম্পল কি, সিউডোমোনাস অ্যারেজিনোসা। যদি থ্রেড লাইক অফ এজ হয়, এক্সাম্পল কি, স্ট্রেপ্টোমাইসিস সেলিকলার। আচ্ছা, কার্লড শেপকে কি বলা হয়, বুলস আই বলা হয়। ওকে, এক্সাম্পল কি, প্রোটিয়াস মেরাবিলাস। ওকে, আচ্ছা, ফিঙ্গার লাইক এজ সেটাকে কি বলা হয়, লোবেট স্ট্রাকচার। ওকে, এক্সাম্পল কি, সেরাসিয়া মার্সেসেন্স। ওকে, সেরাসিয়া মার্সেসেন্স। ওকে ওকে, এবার ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, কোয়েশ্চেনটাতে ডাজ অল মাইক্রো অর্গানিজম, সমস্ত টাইপ অফ মাইক্রো অর্গানিজমই কি
কি প্রডিউস করতে পারে? কলোনি প্রডিউস করতে পারে ইন কালচার মিডিয়া। যখন আমরা এদেরকে ল্যাবে গ্রোথ করাবো তখন কি সমস্ত টাইপ অফ মাইক্রো অর্গানিজমই কি কলোনি ফর্মেশন করতে পারবে? তো অ্যান্সার ইজ নো। কারা কারা পারবে? মোস্ট ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি, মোস্টলি অল টাইপ অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি, এরা কি করতে পারবে? এরা এই কলোনি ফর্মেশন করতে পারবে। ঠিক আছে, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি কি করতে পারে? কলোনি ফর্মেশন করতে পারে। কিছু কিছু প্রোটোজোয়া অ্যান্ড অলগি, যেগুলো তাদের মধ্যে অলগি যেগুলো ইউনিসেলুলার, ওকে, এটা কথা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো ইউনিসেলুলার অলগি, আমি আর লিখলাম না ইউনিসেলুলার কথাটা, এখানে লেখা আছে। এখানে কোথায়? এই যে এখানে লেখা আছে ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার, কিন্তু বেসিক্যালি ইউনিসেলুলার। ওকে, যেগুলো কিছু প্রোটোজোয়া এবং অলগি কলোনি ফর্মেশন করতে পারে। ওকে, ভাইরাস কোনো ভাইরাস কলোনি ফর্মেশন করতে পারে না। ওকে, আচ্ছা, আর্কিয়া, যেহেতু আর্কিয়া এক্সট্রিমোফিলিক ইন নেচার, মানে এক্সট্রিম এনভায়রনমেন্টে থাকতে পারে। ঠিক আছে, সেই কারণে এদেরকে গ্রোথ করা এবং ল্যাবে এদের কলোনি ফর্মেশন করা হচ্ছে নেক্সট ইম্পসিবল একটা ব্যাপার। ঠিক আছে, তাই আর্কিয়াকে চট করে ল্যাবে এদেরকে কলোনি ফর্মেশন করানো যায় না, কিন্তু এরা এনভায়রনমেন্টে এরা কলোনি ফর্মেশন করতে পারে। ওকে, ডিউ টু ইজ এক্সথার্মোফিলিক নেচার, এর আগের টপিকেই আমরা জেনেছি, রাইট? এক্সথার্মোফিলিক নেচার হওয়ার জন্য এরা কি করে? এদেরকে ল্যাবে এদেরকে করানো যায় না, কিন্তু নেচারে এরা কি করতে পারে? এরা কলোনি ফর্মেশন করতে পারে। ওকে, নেক্সট, এখানেই বলতে চাইবো যে যদি আমার এই যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর তোমাদের যদি সেটা মনে হয় যে সেটা তোমাদের জন্য সুইটেবল এবং সেটা তোমরা বুঝতে পারছো যেটা আমি পড়াচ্ছি, তো তাহলে তোমরা যদি চাও নোটটাকে ডাউনলোড করতে পারো। এই কিউআর কোড এখানে যেটা দেওয়া হয়েছে সেই কিউআর কোডটাকে স্ক্যান করে বা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই নোটটাকে ডাউনলোড করতে পারো। ওকে, নেক্সট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা কতগুলো ক্যারেক্টারিস্টিক্স জানলাম? কলোনি হচ্ছে 4 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স আমরা জানলাম, 4টে ক্যারেক্টারিস্টিক্স আপাতত আমরা জেনেছি, রাইট? ওকে, নেক্সট ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ কোরাম সেন্সিং। ওকে, ব্যাকটেরিয়া কি করতে পারে? কোরাম সেন্সিং করতে পারে, 5 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। ওকে, কি কোরাম সেন্সিং ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কি বুঝি? কোরাম সেন্সিং ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এখানে ব্যাকটেরিয়া সেলগুলো এক ধরনের ব্যাকটেরিয়া হতে পারে বা ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া হতে পারে। ব্যাকটেরিয়া সেলগুলো যখন একে অপরের কাছাকাছি যখন থাকে তখন তাদের মধ্যে একটা স্পেসিফিক কনসেন্ট্রেশনিং গ্রোথ হয়ে গেলে তারা তাদের বডি থেকে অটো ইন্ডিউসার্স রিলিজ করে। কি রিলিজ করে? অটো ইন্ডিউসার্স রিলিজ করতে পারে। অটো ইন্ডিউসার্স যখন তারা তাদের বডি থেকে যখন রিলিজ করে তখন একটা স্পেসিফিক অটো ইন্ডিউসার্সের কনসেন্ট্রেশন রিলিজ করে গেলে একটা স্পেসিফিক লেভেলে চলে গেলে একটা অ্যাকচুয়ালি অটো ইন্ডিউসার্স হচ্ছে সিগন্যালিং মলিকিউল। ওকে, অটো ইন্ডিউসার্স কি? দিজ আর দ্য সিগন্যালিং মলিকিউল। এই অটো ইন্ডিউসার্স যখন তাদের বডি থেকে রিলিজ হয়, ব্যাকটেরিয়ার বডি থেকে যখন অটো ইন্ডিউসার্স রিলিজ করে তখন আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম যখন তারা একটা ক্রিটিক্যাল থ্রেশহোল্ড কনসেন্ট্রেশনে চলে আসে, ক্রিটিক্যাল থ্রেশহোল্ড কনসেন্ট্রেশনে চলে এলে তারা ওখানে তাদের চারপাশে যতগুলো ব্যাকটেরিয়া আছে সব ব্যাকটেরিয়ার একসাথে জিন এক্সপ্রেশনকে ট্রিগার করে। কাকে ট্রিগার করে? জিন এক্সপ্রেশনকে ট্রিগার করে। ওকে, এবং ব্যাকটেরিয়ার জিন এক্সপ্রেশনের চেঞ্জেস হয়।
ওকে, চেঞ্জেস হয়ে কি হয়, যতগুলো ব্যাকটেরিয়া আছে সবাই একটা স্পেসিফিক টাইপ অফ বা একটা স্পেসিফিক কার্য সম্পন্ন করে বা অ্যাক্টিভিটি শো করে। ওকে, কি কি হতে পারে, তাদের মধ্যে বায়োফিল্ম ফর্মেশন হয়। এক নাম্বার হচ্ছে কি, তাদের বায়োফিল্ম ফর্মেশন হতে পারে, বা তাদের ভিরুলেন্স ফ্যাক্টর ইনক্রিজ হতে পারে। ভিরুলেন্স মানে তারা আমাদের বডিকে মানে হোস্টকে ক্ষতি করার যে প্রবণতা সেটা বেড়ে যেতে পারে, ঠিক আছে। অর ইনিশিয়েটিং বায়োলুমিনেসেন্স মানে তারা অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু ব্যাকটেরিয়া তারা যখন কনসেন্ট্রেশন তাদের মধ্যে বেড়ে যায় তখন তারা আলো দেয়। ওকে, তারা নিজে থেকেই একটা আলো দিতে পারে, লাইট প্রডিউস করতে পারে। ওকে, তো তাহলে আমরা কি কি জানলাম, যে অল্প যদি কয়েকটা ব্যাকটেরিয়া যদি থাকে, অল্প যদি কিছু ব্যাকটেরিয়া থাকে, তাহলে তারা তাদের বডি থেকে অটো ইন্ডিউসার্স রিলিজ করবে, কিন্তু সেটা চট করে ওই থ্রেশহোল্ড লেভেলে আসবে না। ওকে, বোঝা গেল। কিন্তু এখানে যদি ব্যাকটেরিয়ার পরিমাণ এক ধরনের যে হতে হবে তা নয়, ঠিক আছে, বিভিন্ন টাইপ অফ ব্যাকটেরিয়া আছে। ওকে, এই ব্যাকটেরিয়ার নাম্বারটা যখন প্রচুর পরিমাণে কি হবে, প্রচুর পরিমাণে যখন বেড়ে যাবে, তখন এদের বডি থেকে যে অটো ইন্ডিউসার্স যেগুলো হচ্ছে সিগন্যালিং মলিকিউল অ্যাকচুয়ালি, সেগুলো যখন রিলিজ হতে হতে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড মানে নির্দিষ্ট কনসেন্ট্রেশনে যখন পৌঁছে যাবে, তখন এই অটো ইন্ডিউসার্সগুলো এদের বডিতে থাকা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে। ওকে, রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে এদের সেলের মধ্যে, যেহেতু এটা ইউনিসেলুলার তাই একটাই সিঙ্গেল সেল, এবার সেলের মধ্যে ঢুকে এটা তাদের জেনেটিক এক্সপ্রেশনটাকে চেঞ্জ করবে। তো সবার মধ্যে একটা স্পেসিফিক জেনেটিক এক্সপ্রেশনের চেঞ্জেস হবে, যার ফলে এরা সবাই মিলে একটা স্পেসিফিক অ্যাক্ট শো করবে। এখানে লেখা আছে ইউনিসন, দে অ্যাক্ট অ্যাজ ইউনিসন। ইউনিসন কথাটা মানে হচ্ছে ডুইং সামথিং টুগেদার। ইউনিসন কথাটা মানে কি, এখানে আমি লিখে দিচ্ছি, ডুইং সামথিং টুগেদার, ডুইং সামথিং টুগেদার। তারা সবাই মিলে কি একটা নির্দিষ্ট কাজ করবে। ধর যে এই এতগুলো কি ব্যাকটেরিয়া একসাথে আছে, এতগুলো ব্যাকটেরিয়া একসাথে থাকার ফলে এদের বডি থেকে অটো ইন্ডিউসার্স রিলিজ করছে। রিলিজ করতে করতে একটা স্পেসিফিক থ্রেশহোল্ডে এলে এগুলো প্রত্যেকটা সেলের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে। রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে এদের একটা স্পেসিফিক চেঞ্জেস হবে। হতে পারে সমস্ত ব্যাকটেরিয়া একসাথে ভিরুলেন্স পাওয়ার বেড়ে গেল, বা তারা বায়োফিল্ম প্রডিউস করতে পারে। হোয়াট ইজ বায়োফিল্ম আরও একটু পরেই জানবো। বায়োফিল্ম হচ্ছে যখন এরা হোস্টের গায়ে যখন এরা বাসা বাঁধে, তখন হোস্টের গায়ে যে অ্যাডিসিভলি এরা অ্যাটাচ হয়ে থাকে, সেই এরা এমন একটা ফরমেশনে তৈরি করে নিজেদের মধ্যে, যার ফলে চট করে আর তারা হোস্ট থেকে তাদেরকে সরানো যায় না। এমনকি কোনো অ্যান্টিবায়োটিকও এদেরকে চট করে সরাতে পারে না। বোঝা গেল? তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তারা তৈরি করতে পারে এই বায়োফিল্ম ফরমেশন করে। তাহলে কি বোঝা গেল? বায়োফিল্ম ফরমেশন হচ্ছে একটা স্পেসিফিক ফরমেশন, যে ফরমেশনটা প্রডিউস করলে চট করে এদেরকে হোস্টের বডি থেকে বাইরে আলাদা করা যায় না, সেপারেট করা যায় না। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও এদেরকে সেপারেট করা যায় না, এরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি করে দিতে পারে। ওকে 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 যদি আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সব থেকে কমন যেটা সিগন্যালিং মলিকিউল দেখতে পাওয়া যায় অ্যাজ অটো ইন্ডিউসার্স, দ্যাট ইজ N-acyl homoserine lactones। ওকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বিভিন্ন পেপটাইড বেস সিগন্যালিং মলিকিউল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এছাড়াও আছে অটো ইন্ডিউসার্স A2, ঠিক আছে, অটো ইন্ডিউসার্স 2 অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা, তো আগেই বললাম যে এরা কি করতে পারে, এরা বায়োফিল্ম ফর্মেশন করতে পারে, এক নাম্বার, ভিরুলেন্স ফ্যাক্টরকে বাড়াতে পারে, আর বায়োলুমিনেসেন্সকে বাড়াতে পারে। রাইট।
প্রথমে এবার বায়োফিল্ম ফর্মেশনটা কতটা ডেঞ্জারাস হতে পারে সেটাকে আমরা জানবো। ওকে, এখানে আমরা যে ব্যাকটেরিয়ার কথা বলবো সেটা হচ্ছে সিউডোমোনাস এরিজিনোসা। সিউডোমোনাস এরিজিনোসা। ওকে, সিউডোমোনাস এরিজিনোসা অ্যাকচুয়ালি কম কনসেন্ট্রেশনে খুব একটা ক্ষতি করতে পারে না। ওকে, কিন্তু এদের যখন সারফেসে এদের অ্যামাউন্টটা যখন খুব হাই হয়ে যায়, কাদের? সিউডোমোনাস এরিজিনোসা। এদের যখন কনসেন্ট্রেশনটা খুব বেড়ে যায় তখন এরা হাইলি হার্মফুল হয়ে ওঠে। ঠিক আছে, এরা অ্যান্টিবায়োটিককে রেজিস্ট করতে পারে। এরা অ্যান্টিবায়োটিককে কি করতে পারে? রেজিস্ট করতে পারে। ঠিক আছে, এরা লাংসকে এফেক্ট করতে পারে, নিউমোনিয়া প্রডিউস করতে পারে, সিস্টিক ফাইব্রোসিস তৈরি করতে পারে। ঠিক আছে, এবং যা হলে যেগুলো কন্ডিশনকে ট্রিট করা খুব ডিফিকাল্ট, পার্টিকুলারলি ডিফিকাল্ট টু ট্রিট। ওকে, বোঝা গেল? এদের বডিতে 2 টাইপ অফ সিগন্যালিং মলিকুল মানে অটো ইন্ডিউসার্স প্রডিউস হয়। ঠিক আছে, একটা কি LSAR আর আরেকটা হচ্ছে RHLR। একটা LSR মানে লেস আর, আর RHLR। এই 2 টাইপ অফ অটো ইন্ডিউসার্স এরা প্রডিউস করতে পারে। ঠিক আছে, এই 2 টাইপ অফ অটো ইন্ডিউসার্সের অ্যামাউন্ট যখন থ্রেশহোল্ড লেভেলে পৌঁছে যায় তখন তারা বায়োফিল্ম ফর্মেশন করতে পারে। একবার বায়োফিল্ম ফর্মেশন করে ফেললে, ঠিক আছে, তারা আর চট করে আমাদের বডি থেকে সহজে আর বের করা যায় না। বোঝা গেল? এরা কি কি টাইপ অফ ক্ষতি করতে পারে আমাদের বডিতে? আচ্ছা, প্রথমে বলে রাখি যে এই সমস্ত এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এরা কি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। এদের উপরে কোনো ড্রাগ অ্যাকশন শো করতে পারে না। those known as multi drug resistance। ওকে, নিউমোনিয়া অ্যারিজিনোসা। ঠিক আছে, আচ্ছা, এটা খুব ডিফিকাল্ট টু ট্রিট। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা এখানে আর কি কিছু বলার আছে? এখানে তেমন কিছু বলার নেই। আচ্ছা, যদি আমরা এক্সাম্পল দেখি, যদি আমরা দেখি, ঠিক আছে, আমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি যে একটা আইসিইউতে পেশেন্ট ভর্তি আছে, রাইট? একটা পেশেন্ট ভেন্টিলেশনে ভর্তি আছে। তো পেশেন্টের মুখে এখানে ভেন্টিলেশনের পাইপটা লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই যে পেশেন্টের মুখে এখানে কি আছে? ভেন্টিলেশনের পাইপটা লাগানো আছে। ঠিক আছে, তো এই ভেন্টিলেশন টিউব যেটা, এই ভেন্টিলেটর টিউবের মধ্য দিয়েই এই সিউডোমোনাস অ্যারিজিনোসা এই ব্যাকটেরিয়াটা ডিরেক্ট এখানে রাস্তা পেয়ে যায় পেশেন্টের লাংসে পৌঁছানোর। ওকে, এখানে মাউথ দিয়ে সোজা কি রেসপিরেটরি ট্র্যাক্টে পৌঁছানোর রাস্তা পেয়ে যায় এই ভেন্টিলেশনের যে পাইপটা আছে সেটা দিয়ে। ঠিক আছে, এর ফলে এমনিতেই তো পেশেন্ট আছে আইসিইউতে, মানে তার মানে পেশেন্টের এমনিতেই ইমিউনিটি পাওয়ার কি, এমনিতেই পেশেন্টের ইমিউনিটি পাওয়ার লো। ঠিক আছে, তার মধ্যে এরা ভেন্টিলেশন পাইপের মধ্যে দিয়ে সহজেই তারা লাংসে পৌঁছে যাচ্ছে। লাংসে পৌঁছে গিয়ে মানে রেসপিরেটরি ট্র্যাক্টে পৌঁছে যাচ্ছে। রেসপিরেটরি ট্র্যাক্টে পৌঁছে গিয়ে তারা খুব তাড়াতাড়ি তাদের নিজেদের মধ্যে একসঙ্গে কি করতে পারে? একসাথে বায়োফিল্ম ফর্মেশন করতে পারে। আর একবার বায়োফিল্ম ফর্মেশন করলে আর তো কোনো গল্পই নেই। ঠিক আছে, তারা ওর বডিতে কি তৈরি করতে পারে? নিউমোনিয়া, যেটা আগেও বললাম। ঠিক আছে, তো এই ধরনের নিউমোনিয়াকে বলা হয়, যেহেতু ভেন্টিলেশনে আছে, ঠিক আছে, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। তাহলে এটা কতটা ডেঞ্জারাস? একটা মানুষ সে হচ্ছে অলরেডি ভেন্টিলেশনেই আছে, তার আবার নিউমোনিয়া করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, এই যে নেক্সট এক্সাম্পল, যে পেশেন্টকে অনেক সময় কি এখানে ইউরিনারি ক্যাথাটার পড়ানো থাকে, যেটা কোথায়? ব্লাডার পর্যন্ত ঢোকানো থাকে, রাইট? ব্লাডার পর্যন্ত, হিউম্যান ব্লাডার পর্যন্ত, যে মূত্রথলি, যেটা মূত্রথলি পর্যন্ত এই ক্যাথেটার টিউবটা কি ঢোকানো থাকে। ওকে, তো এবার এই যে ক্যাথেটার টিউবের মধ্য দিয়ে এই ব্যাকটেরিয়া সহজে ব্লাডার পর্যন্ত পৌঁছে যায়। ওকে, ব্লাডার পর্যন্ত পৌঁছে গেলেই এ খুব তাড়াতাড়ি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মানে ইউটিআই প্রডিউস করে। ঠিক আছে, বোঝা গেল? ব্লাডারকে ইনফেক্ট করে দেয়। ঠিক আছে, এটাকে বলা হয় ক্যাথেটার অ্যাসোসিয়েটেড
স্পেলিং ভুল হলো, CATHETR, associated urinary tract infection কি বোঝা গেল? আচ্ছা, ধরো যে নতুন কোনো সার্জারি হয়েছে, জাস্ট সার্জারি হয়েছে, ঠিক আছে, তো এই হচ্ছে তার কি সার্জিক্যাল সাইট। এখনো এই যে এই উন্ড এখনো ঠিকঠাক ভাবে শুকোয়নি, ঠিক আছে, এটা এখনো ওপেন্ড উন্ড অবস্থাতেই আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা ছবিতে দেখলাম। আমরা এই ওপেন উন্ড এই কন্ডিশনটাতে দেখতে পাচ্ছি। তো এই যে জায়গাটাতে ওপেন উন্ড হয়ে আছে, এই জায়গাটা দিয়েই সহজে এই নিউমোনিয়া অরিজিনোসা ব্যাকটেরিয়া সহজেই পেনিট্রেট করতে পারে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে, মানে আমাদের ব্লাডে, ঠিক আছে। আর একবার ব্লাডে ঢুকে গেলে তো গল্প হয়ে গেল, ঠিক আছে। তো দিস ইজ সার্জিক্যাল সাইট ইনফেকশন, মানে দে ক্যান প্রডিউস দিস টাইপ অফ মানে ক্রিটিক্যাল টাইপ অফ ইনফেকশন ফ্রম দ্য ওপেন উন্ড, ঠিক আছে। আচ্ছা, সার্জিক্যাল সাইট ইনফেকশন, সার্জিক্যাল সাইট ইনফেকশন প্রডিউস করতে পারে, ওকে। আচ্ছা, এরপরে নেক্সট হসপিটালে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, মানে সেটা গ্লাভস হতে পারে, সেটা নিউমোলাইজার হতে পারে, সেটা ডায়ালিসিস মেশিন হতে পারে, সেই সমস্ত মেশিনের মধ্য দিয়েও এই ব্যাকটেরিয়া কি করতে পারে আমাদের বডিতে ঢুকে যেতে পারে। মানে আমি এখানে শুধু নিউমোলাইজার লিখছি, ঠিক আছে। নিউমোলাইজার তো সাংঘাতিক জিনিস, ঠিক আছে, নিউমোলাইজারের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি ঢুকে যায়, ঠিক আছে। ডায়ালিসিস মানে চট করে কিন্তু সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে সহজে আমাদের বডিতে কিন্তু ঢুকতে পারে না, কিন্তু একবার ঢোকার রাস্তা যদি পায় তাহলে কিন্তু এ সহজেই আমাদের বডিটাকে কবজা করে নিতে পারে। কারণ এরা কি প্রডিউস করতে পারে, এরা বায়োফিল্ম ফর্মেশন করতে পারে, বোঝা গেল? আচ্ছা, যেমন যেমন এখানে এখানে দেখানো হয়েছে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, মানে এটা কি, এই ক্যাথেটার ডিরেক্ট কোথায় হার্টের লিঙ্ক থাকে। সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার এটা কোথায় লিঙ্ক থাকে, ডিরেক্ট সুপিরিয়র ভেনা কেভার সঙ্গে ডিরেক্ট লিঙ্ক থাকে, ঠিক আছে। তো এই ক্যাথেটার যদি এই ক্যাথেটারের মাধ্যমে যদি এই ব্যাকটেরিয়া কি সহজে কোথায় ঢুকবে, একদম হার্টে চলে আসতে পারবে, বোঝা গেল? আচ্ছা, তারপর এই ক্ষেত্রে সেপসিস প্রডিউস করে, ঠিক আছে, মানে সেপটিক প্রডিউস করতে পারে, ঠিক আছে। উন্ড যদি হয়, মানে উন্ড বলছি সরি বার্ন যদি হয়, কোনো জায়গায় যদি বার্ন হয়, আমরা কি জানি যে আমাদের বডিতে যে স্কিন যেটা আছে সেটা আমাদের ইন্টারনাল অর্গানকে কি করে, আমাদের ইন্টারনাল অর্গানকে ফ্রম সারাউন্ডিং এনভায়রনমেন্টের মাইক্রো অর্গানিজম থেকে কি করে, প্রোটেকশন দেয়। তো এবার যদি আমাদের স্কিনটাই যদি বার্ন হয়ে যায়, তো স্কিনের যতগুলো লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস, ঠিক আছে, সমস্ত লেয়ারগুলো যদি বার্ন হয়ে যায়, তাহলে এবার ব্যাকটেরিয়া কি হবে, এখানে ফ্রি এন্ট্রি করতে পারবে, সহজে এন্ট্রি করতে পারে। তো এই ধরনের ব্যাকটেরিয়া সহজে এন্টার করলে এরা বার্ন উন্ড ইনফেকশন করে দিতে পারবে, ঠিক আছে, বার্ন উন্ড ইনফেকশন করতে পারবে, যেটাকে ট্রিট করা প্রায় ইম্পসিবল, খুব ইম্পসিবল এটাকে ট্রিটমেন্ট করা, ঠিক আছে। আচ্ছা, যদি কেউ এন্ডোস্কোপি করাতে গেল, মানে পেটের ভিতরে পাইপ লাগিয়ে, মানে এই ধরনের এন্ডোস্কোপ ইনস্ট্রুমেন্টে এরকম আমাদের স্টোমাক থেকে ডিওডিনাম পর্যন্ত লাগিয়ে, সেটাতে কি হবে, সেটাতে আমাদের খাদ্যনালীর ভিতরে কোনো প্রবলেম হয়েছে নাকি সেটার এরকম ছবি দেখতে পাবো আমরা, তাই তো। এরকম একটা ক্যামেরা এরকম ভিতরে ঢোকানো হলো। এবার এই যে এন্ডোস্কোপি যে মেশিনটা যেটা ঢোকানো হচ্ছে আমাদের এই স্টোমাক দিয়ে ডিওডিনাম পর্যন্ত, এটার মাধ্যমেই এই ধরনের ব্যাকটেরিয়া বেশি ট্রান্সমিট করতে পারে, ওকে। আর একবার যদি আমাদের বডিতে ট্রান্সফার করে যায়, তখন এর থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় সহজে, চট করে,
বোঝা গেল? এটা কি লিখি? এন্ডোস্কোপ, এন্ডোস্কোপ অ্যাসোসিয়েটেড ইনফেকশন। যেমন কলোনোস্কোপি, ওকে। তো এখানে যতগুলো এক্সাম্পল এখন পর্যন্ত আমরা পড়লাম, এখানে 3টে এক্সাম্পল পড়লাম, এই স্লাইডে আমরা 3টে এক্সাম্পল পড়লাম। এদের মধ্যে আমরা কমন কি পেলাম? এদের মধ্যে আমরা একটা জিনিস কমন পেয়েছি, যদি আমরা ভালো করে দেখে থাকি, সেটা হচ্ছে সবগুলো হসপিটালে হয়, সবগুলোই হসপিটালে হচ্ছে। এরা নিউমোনিয়া অরিজিনোসা বেশি করে কোথায় আমাদের বডিতে ইনফেক্ট করতে পারে? ইন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এগুলোকে বলা হয় হসপিটালে আমি ট্রিটমেন্ট করতে গেছি, সেই হসপিটালে ট্রিটমেন্ট এই সমস্ত করতে গেছি, ভেন্টিলেশনের মাধ্যমে হতে পারে, ক্যাথেটারের মাধ্যমে হতে পারে, সার্জারি যে উন্ড আছে সেই জায়গাটার মাধ্যমে হতে পারে, ঠিক আছে। তো কোথাও আমার পুড়ে গেছে, সেই জায়গাটাকে আমি ট্রিটমেন্ট করাতে গেছি, তো এন্ডোস্কোপির মাধ্যমে। তো পুরোটাই কি হসপিটালে গিয়ে আমি কোনো কিছু ট্রিটমেন্ট করতে গেছি, তার মধ্যে এই নিউমোনিয়া অ্যারেজিনোসা ব্যাকটেরিয়া সহজেই আমাদের বডিতে এন্টার করতে পারে, এবং যেটা খুব বড় পরিমাণে আমাদের বডিতে বিপর্যয় তৈরি করতে পারে, যেটাকে সহজে অ্যান্টিবায়োটিক এবং মাল্টি ড্রাগ দিয়েও ট্রিটমেন্ট করা সম্ভব হয় না। ওকে, যেহেতু এটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, এই ধরনের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনকে বলা হয় নোসোকোমিয়াল ইনফেকশন। নোসোকোমিয়াল ইনফেকশন কাদের বলে? যে সমস্ত ইনফেকশন হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, হসপিটালে যে সমস্ত ইনফেকশন বেশি করে ছড়ায় তাদেরকে কি বলে? নোসোকোমিয়াল ইনফেকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নোসোকোমিয়াল ইনফেকশন, ওকে, ঠিক আছে। তাহলে বায়োফিল্ম কতটা ভয়াবহ হতে পারে তার কিছু নিদর্শন আমরা পেলাম, তাই তো? আচ্ছা, এবারে আমরা পড়ব ভিরুলেন্স, ঠিক আছে। ভিরুলেন্স ফ্যাক্টর প্রোডাকশন, ভিরুলেন্স কতটা বেড়ে যেতে পারে, ঠিক আছে, এই অটো ইন্ডিউসার্স এর জন্য, ঠিক আছে। আচ্ছা, তো তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, তো প্রথমেই এখানে যে এক্সাম্পলগুলো দেখবো, প্রথম এক্সাম্পল হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস। স্টেফাইলোকক্কাস অরিয়াস, ঠিক আছে। স্টেফাইলোকক্কাস অরিয়াস সাধারণত গ্রাম পজিটিভ টাইপ অফ ব্যাকটেরিয়া। পরে আমরা যখন ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া পড়বো তখন আমরা আবার জানবো, ঠিক আছে। যারা জানো তারা অবশ্যই ভালো মতো করে বুঝতে পারবে। গ্রাম পজিটিভ টাইপ অফ ব্যাকটেরিয়া স্টেফাইলোকক্কাস অরিয়াস, ঠিক আছে। এটা সাধারণত এই যে এটা হচ্ছে এই যে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ স্টেফাইলোকক্কাস অরিয়াস, এই যে এইটা। তাহলে আমরা এখানে স্টেফাইলোকক্কাস অরিয়াসের স্ট্রাকচারটা কেমন দেখতে পাচ্ছি? লম্বা, কেমন দেখতে পাচ্ছি? সার্কুলার টাইপ অফ স্ট্রাকচার, রাইট, সার্কুলার টাইপ অফ স্ট্রাকচার। তাহলে স্টেফাইলোকক্কাস অরিয়াস দেখতে কি হয়? সার্কুলার টাইপ অফ স্ট্রাকচার হয়, রাইট। আচ্ছা, এবার স্টেফাইলোকক্কাস অরিয়াস সাধারণভাবে হার্মলেস, ঠিক আছে, নর্মালি খুব যে একটা ক্ষতি করে তা নয়, ঠিক আছে। কিন্তু আমাদের স্কিনের উপরে, এই যে আমাদের স্কিনের উপরে, এখানে ছবিতে দেখতে পাচ্ছি, আমাদের স্কিনের উপরে এরা অনেক সময় ইনফেকশন প্রডিউস করতে পারে, কারণ এরা যখন আমাদের স্কিনের উপরে বেশি করে অ্যাকুমুলেট হয়ে যায় তখন এদের অটো ইন্ডিউসার্সের জন্য এরা ভিরুলেন্স ফ্যাক্টর এদের বেড়ে যায়। এদের কি বেড়ে যায়? ভিরুলেন্স ফ্যাক্টর এদের বেড়ে যায়। ভিরুলেন্স ফ্যাক্টর বেড়ে গেলে এরা টক্সিন প্রডিউস করে। এরা কি প্রডিউস করে? তখন টক্সিন প্রডিউস করে। সেই টক্সিন আমাদের যে স্কিন আছে সেই স্কিনের মধ্যে ঢুকে যায় এবং সেটা আমাদের কি ইনফেকশন প্রডিউস করে। ওকে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট এক্সাম্পল ভিব্রিও কলেরি। ওকে, ভিব্রিও কলেরি, ঠিক আছে। ভিব্রিও কলেরি কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? আমরা সবাই জানি, যারা জানি তারা জানি ভিব্রিও কলেরি হচ্ছে এক্সাম্পল অফ গ্রাম নেগেটিভ। আমরা পরে অবশ্যই যখন ক্লাসিফিকেশন পড়বো, ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন যখন পড়বো তখন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কাকে বলে তখন আবার জানবো, ঠিক আছে। আচ্ছা, আপাতত এখানে যে সমস্ত নামগুলো আমরা ব্যবহার করছি এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই জন্য তার সাথে সাথে এগুলো কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে সেগুলো জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভিব্রিও কলেরি, ঠিক আছে, এইটা হচ্ছে ভিব্রিও কলেরির স্ট্রাকচার দেখতে, মানে ভিব্রিও কলেরি এরকম দেখতে।
তাহলে কি এটা কি সার্কুলার টাইপ অফ স্ট্রাকচার, গোল টাইপের দেখতে লাগছে? না, এটাকে কোমা টাইপের দেখতে লাগছে বা লম্বা টাইপের রড সেলের মতো দেখতে লাগছে, তাই না? আমরা কি দেখতে পাচ্ছি? এটাকে লম্বা রডের মতো দেখতে, তাই না? তাহলে এটা হচ্ছে কি রড টাইপ অফ স্ট্রাকচার, রড সেল টাইপ অফ স্ট্রাকচার। কি ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি, ঠিক আছে? একটা দুটো ভিব্রিও কলেরিতে কলেরা প্রডিউস করতে পারে না, ঠিক আছে? কিন্তু আমাদের বডিতে অ্যাকচুয়ালি ভিব্রিও কলেরি আমাদের বডিতে আসে কোথা থেকে? অ্যাকচুয়ালি ফুড বা ওয়াটার, এটাই তো। আমরা যদি জল খাই বা খাবার খাই, তার মাধ্যমেই কি হয়? তার মাধ্যমেই আমাদের বডিতে এই ভিব্রিও কলেরি প্রডিউস এন্টার করতে পারে আমাদের বডিতে, ঠিক আছে? এবার এদের অ্যামাউন্টটা যদি স্মল ইন্টেস্টাইনে, আমাদের বডিতে স্মল ইন্টেস্টাইনে এদের অ্যামাউন্টটা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে এরা স্মল ইন্টেস্টাইনে ওরা কলোনি ফর্মেশন করতে পারে। কলোনি ফর্মেশন মানে আমরা আগেই পড়েছি যে কি একটা সেল থেকে অসংখ্য সেল সেখানে ডিরাইভড হবে, রাইট? তো তাহলে এরা যদি স্মল ইন্টেস্টাইনে কি প্রডিউস করতে পারে? কলোনি ফর্ম করতে পারে, কলোনি ফর্ম করতে পারে, ঠিক আছে? কলোনি ফর্ম করতে পারে, কলোনি ফর্ম করলো মানে অনেকগুলো ব্যাকটেরিয়া, মানে ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া, তাহলে কি হলো? একসাথে হয়ে গেল। একসাথে হলেই তারা কি প্রডিউস করবে? অটো ইন্ডিউসার্স রিলিজ করবে। অটো ইন্ডিউসার্স রিলিজ করলে তাদের ভিরুলেন্স ফ্যাক্টরটা কি হবে? বেশি হয়ে যাবে। ভিরুলেন্স ফ্যাক্টর যদি বেশি হয়ে যায়, তাহলে তাদের টক্সিসিটি মানে এন্ডোটক্সিন, মানে অ্যাকচুয়ালি টক্সিন অ্যামাউন্ট, টক্সিন বেশি করে রিলিজ করবে। এই টক্সিন, তারা যে টক্সিনটা রিলিজ করবে তার দুটো সাব ইউনিট থাকে, মানে দুটো পার্ট থাকে আর কি, টক্সিন এ আর টক্সিন বি। এ হচ্ছে অ্যাক্টিভ, এ হচ্ছে অ্যাক্টিভ পার্ট, আর বি হচ্ছে বাইন্ডিং পার্ট। বি সাব ইউনিট, যেটা বি সাব ইউনিটটা বাইন্ডিং করতে পারে, ঠিক আছে? বাইন্ডিং করতে পারে, ওকে? তো এই বি সাব ইউনিট যেটা টক্সিনের বি সাব ইউনিট যেটা, সেটা GM1 গ্যাংলিওসাইট রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারে। GM1 গ্যাংলিওসাইট, ওকে? GM1 গ্যাংলিওসাইটের সঙ্গে কি করে? বাইন্ড করে, ঠিক আছে? এই রিসেপ্টর অফ এপিথেলিয়াল সেল, ওকে? এবার এটা কি করলো? GM1 গ্যাংলিওসাইট রিসেপ্টরের সঙ্গে মানে এপিথেলিয়াল সেলের সঙ্গে বাইন্ড করে ফেললো। ফলে এবার কি হবে? ওটাকে সহজে আমাদের ইন্টেস্টাইন থেকে সরানো যাবে না। এবার অ্যাক্টিভ সাইট কি আছে? এ টক্সিনের যে এ সাব ইউনিট, সেটা এবার সহজেই এই এপিথেলিয়াল সেলের ভিতরে ঢুকে যেতে পারে, ঠিক আছে? যত সেল আছে সেলের মধ্যে ধীরে ধীরে কি হবে? সে ঢুকতে পারে। ঢুকে সে তাহলে এ কি করতে পারে? এখানে লিখছি, ঠিক আছে? এ সহজেই কি করতে পারে? এ সহজেই সেলের মধ্যে এন্টার করতে পারে, সেলের মধ্যে এন্টার ইন সেলের মধ্যে সহজেই ঢুকে যেতে পারে। সহজে ঢুকে গিয়ে এ সবার প্রথমে অ্যাডিনাইল সাইক্লেসকে অ্যাক্টিভেট করে দেয়, অ্যাডিনাইল সাইক্লেস এনজাইমকে অ্যাক্টিভেট করতে পারে, ঠিক আছে? অ্যাডিনাইল সাইক্লেস এনজাইমকে কি করে? অ্যাক্টিভেট করে। অ্যাডিনাইল সাইক্লেস এনজাইমকে বেশি করে অ্যাক্টিভেট করলে সেটা ক্যাম্প পাথওয়েকে, মানে সাইক্লিক অ্যাডিনোসিন মোনোফসফেট পাথওয়েকে খুব বেশি পরিমাণে অ্যাক্টিভেট করতে পারবে। সাইক্লিক অ্যাডিনোসিন মোনোফসফেট মানে ক্যাম্প পাথওয়েকে বেশি করে কি করবে? অ্যাক্টিভেট করবে। ক্যাম্প পাথওয়েকে বেশি করে অ্যাক্টিভেট করা মানেই যত আয়ন আছে বা যত ইলেকট্রোলাইট আছে, যেমন সোডিয়াম আয়ন, ঠিক আছে? তারপরে যত সোডিয়াম OH মাইনাস আয়ন, ঠিক আছে? যত আয়ন আছে Cl মাইনাস আয়ন, ঠিক আছে? যত আয়ন আছে এগুলো খুব বেশি পরিমাণে ধীরে ধীরে লুমেনে আসতে থাকে, মানে ইন্টেস্টাইনের মধ্যে চলে আসতে থাকে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি এগুলো লার্জ অ্যামাউন্টে ইন্টেস্টাইনের গায়ে এগুলো কি হয়? এগুলো ধীরে ধীরে সিক্রেট করতে থাকে, এগুলো খুব বেশি পরিমাণে সিক্রেট করতে থাকে, ঠিক আছে? উইথ ওয়াটার H2O। তাহলে এগুলো কি হলো? এগুলো খুব বেশি পরিমাণে সেলের ভিতর থেকে বাইরে চলে আসলো ইন্টেস্টাইনের মাধ্যমে, সেটা আমাদের বডি থেকে এখন কি হচ্ছে? বাইরে বেরোচ্ছে। এই যে ইলেকট্রোলাইট, এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট লস হচ্ছে আমাদের বডি থেকে, তাহলে কি হবে? এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট ধীরে ধীরে লস হতে শুরু করলো। এই এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট বেশি করে যে লস হচ্ছে, এটাকে বলা হয় ডায়রিয়া। এইভাবেই ডায়রিয়া প্রডিউস হয়, ঠিক আছে? তো ডায়রিয়ার জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে? যদি খুব বেশি পরিমাণে ইলেকট্রোলাইট আমাদের বডি থেকে এইভাবে বেরিয়ে যায় এই মেকানিজমের মাধ্যমে, তাহলে
ডেথ পর্যন্ত হতে পারে। ওকে, তো তাহলে একটা ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ফ্যাক্টর যখন বেড়ে যায় তাহলে সেটা কতটা সাংঘাতিক হতে পারে সেটার আইডিয়া আই থিঙ্ক পাওয়া গেল। ঠিক আছে, ডিউ টু দ্য অটো ইন্ডিউসার্স। ঠিক আছে, ওকে, নেক্সট another interesting point that is bioluminescence। মানে কিছু ব্যাকটেরিয়া আছে যারা যারা বায়োলুমিনেসেন্স প্রডিউস করতে পারে, যেমন ভিব্রিও ফিশচেরি। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে ভিব্রিও ফিশচেরি। এরা যখন খুব কম কনসেন্ট্রেশনে থাকে, কম কনসেন্ট্রেশনে থাকলে এদের অটো ইন্ডিউসার্স যেটা রিলিজ হবে সেটা সেই থ্রেশহোল্ড লেভেলে পৌঁছবে না। থ্রেশহোল্ড লেভেলে পৌঁছবে না ফলে তারা বায়োলুমিনেসেন্স শো করবে না। কিন্তু অসংখ্য ব্যাকটেরিয়া যেমন ভিব্রিও ফিশচেরি অ্যামাউন্ট যদি খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখন তাদের মধ্যে থেকে যে অটো ইন্ডিউসার্স যেটা রিলিজ করবে সেটা খুব তাড়াতাড়ি একটা থ্রেশহোল্ড লেভেলে পৌঁছে যায় এবং পৌঁছে গেলেই তারা বায়োলুমিনেসেন্স প্রডিউস করবে। ঠিক আছে, এই আমরা দেখতে পাচ্ছি তাদের বায়োলুমিনেসেন্স কেমন দেখতে হয়, এই একটা স্ট্রাকচার তৈরি করতে পারে। এই স্ট্রাকচার বলছি এরকম তারা লাইট প্রডিউস করতে পারে। ওকে, ভিব্রিও ফিশচেরি ইজ গ্রাম নেগেটিভ অ্যান্ড রড শেপ। আমি যতগুলো ব্যাকটেরিয়া এক্সাম্পল দিচ্ছি সবগুলো কেমন দেখতে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেগুলো বলতে যাচ্ছি। ঠিক আছে, তো ভিব্রিও ফিশচেরি হচ্ছে গ্রাম নেগেটিভ অ্যান্ড রড শেপ। ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্যাট এটা হচ্ছে মেরিন এনভায়রনমেন্ট, মানে সমুদ্রের তলায় থাকে। ঠিক আছে, এদেরকে কোথায় পাওয়া যায়? এদেরকে জলের তলায় মানে সমুদ্রের তলায় পাওয়া যায়। হাই কনসেন্ট্রেশন অফ সল্ট, যেখানে লবণের কনসেন্ট্রেশন কি বেশি। ঠিক আছে, টেম্পারেচার কত? 24 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, 24 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডে, যেখানে লবণাক্ত জলের মধ্যে মানে সমুদ্রের জলের মধ্যে মেরিন এনভায়রনমেন্টে এই ভিব্রিও ফিশচেরি টাইপ অফ ব্যাকটেরিয়াকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই ব্যাকটেরিয়া কি করতে পারে? বায়োলুমিনেসেন্স প্রপার্টি শো করে। ঠিক আছে, ডিউ টু অটো ইন্ডিউসার্স। এবার এদের বডিতে যে তৈরি হয় এটার ফলে কি কারোর কোনো মানে এনভায়রনমেন্টের উপরে কি কোনো প্রভাব পড়ে সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, তো সমুদ্রের তলায় ববটেল স্কুইড, ঠিক আছে, হাওয়াইয়ান ববটেল স্কুইড বলে এক বিশেষ প্রকার স্কুইড থাকে। ওকে, তো এই স্কুইডের গায়ে কিন্তু নয়, এই স্কুইডের একটা শরীরের ভিতরে একটা লাইট অর্গান বলে একটা অর্গান থাকে। ওকে, এই লাইট অর্গানের ভেতরে এই ভিব্রিও ফিশচেরি এরা তাদেরকে বাড়াতে পারে, নাম্বারটাকে ধীরে ধীরে কি করতে পারে? বাড়াতে পারে। ঠিক আছে, যখন ভিব্রিও ফিশচেরির অ্যামাউন্ট যখন বেড়ে যায় তখন এখানে কি হয়? এখানে লাইট শো হয়, যেখানে তারা তাদের একটা লাইট প্রডিউস করতে পারে। এর ফলে এই ববটেল স্কুইডের কি কোনো সুবিধা হয়? হ্যাঁ, অবশ্যই হয়, কারণ সমুদ্রের মধ্যে বিভিন্ন ধরনের প্রিডেটর থাকে। প্রিডেটর মানে যারা জলের তলে যে সমস্ত জিনিস পাবে তাদেরকে কি করবে? খেয়ে ফেলবে। মানে প্রিডেটর কথাটা অ্যাকচুয়ালি অর্থ হলো শিকারী। ঠিক আছে, তো এরা কি করবে? এই প্রিডেটর যেমন সিল মাছ থাকে, ঠিক আছে, তো এই প্রিডেটরগুলো কি করবে? এই ববটেল স্কুইডটাকে কি করবে? খেয়ে ফেলবে। কিন্তু এই ববটেল স্কুইডের মধ্যে যেহেতু ভিব্রিও ফিশচেরি একটা কনসেন্ট্রেশনে পৌঁছে গেলে এখানে এক ধরনের বায়োলুমিনেসেন্স প্রডিউস করতে পারে। এই বায়োলুমিনেসেন্স করার জন্য এরা এই ববটেল স্কুইড এরা নিজেদেরকে ক্যামোফ্ল্যাজ করতে পারে। ওকে, এতে সুবিধা কি? ওপর থেকে যখন চাঁদের আলো যখন পড়ে, এই চাঁদের আলোর সঙ্গে এরা নিজেদেরকে মিলিয়ে, এই ববটেল স্কুইড নিজেদেরকে এই চাঁদের আলোর যখন জলের উপরে পড়ে এই জলের কালারের সঙ্গে এরা নিজেদেরকে এরা করতে পারে, মানে ক্যামোফ্ল্যাজ করে নিতে পারে। ঠিক আছে, এর ফলে ক্যামোফ্ল্যাজ করে নিলে এদের চারপাশ থেকে সেই অ্যামাউন্টেরই আলো ইলুমিনেট করে যেটা সারাউন্ডিংয়ে এখানে মুন লাইট যে ওয়াটারে যে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে তার সঙ্গে তারা মিলিয়ে যায়। এর ফলে যেটা প্রিডেটর থাকে, ঠিক আছে, সেই প্রিডেটরগুলো আর এই ববটেল স্কুইডটাকে খুঁজে পাবে না, ফলে এরা বেঁচে যায়। বোঝা গেল? তো এখানে ভিব্রিও ফিশচেরি এইভাবে ববটেল স্কুইডকে কি করলো? বাঁচালো। তো এই প্রসেসটাকে বলা হয় সিমবায়োটিক রিলেশনশিপ। ঠিক আছে, কি বলে? সিমবায়োটিক রিলেশনশিপ।
আচ্ছা, সিম্বায়োটিক রিলেশনশিপ কাকে বলে? যেখানে মানে ডিফারেন্ট বায়োলজিক্যাল মানে ডিফারেন্ট অর্গানিজম তাদের মধ্যে কাছাকাছি এবং অনেকক্ষণ ধরে, ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম তাদের মধ্যে কাছাকাছি থাকে এবং অনেকক্ষণ ধরে থাকে, যার ফলে যে কোনো একটা মাইক্রো অর্গানিজমের কোনো উপকার হয়, যদি এক কথায় বলি, তাকে বলা হয় কি? সিম্বায়োটিক রিলেশনশিপ। সিম্বায়োটিক রিলেশনশিপ কাকে বলে? সিম্বায়োটিক রিলেশনশিপ কাকে বলে? যেখানে ডিফারেন্ট টাইপের অর্গানিজম। এখানে আমরা কি দেখলাম? ভিব্রিও ফিস্টিরি এক ধরনের অর্গানিজম, মানে ওটা মাইক্রো অর্গানিজম। ববটেল স্কুইড এটা আলাদা টাইপ অফ অর্গানিজম, ঠিক আছে? ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম তারা কি করবে? তারা লং টাইম ধরে, ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম রিমেইন করে দিই, রিমেইন ক্লোজলি ফর এ লং টাইম। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। লং টাইমে ক্লোজলি থাকবে ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম। এর ফলে কি হবে? যে কোনো একটা, দুটোও হতে পারে, বোথ অর্গানিজমও হতে পারে, বা অ্যাটলিস্ট ওয়ান organism will be benefited. বোঝা গেল? যে কোনো অন্তত এক ধরনের অর্গানিজম কি হবে? উপকৃত হবে। ওকে, তো এটাকে কি বলে? সিম্বায়োটিক রিলেশনশিপ। অ্যাকচুয়ালি সিম্বায়োটিক রিলেশনশিপ 3 ধরনের হয়। কত ধরনের হয়? 3 ধরনের হয়। মিউচুয়ালিজম, আচ্ছা, কমেন্সালিজম, MENSALISM, কমেন্সালিজম, আচ্ছা, আর প্যারাসাইটিজম। মিউচুয়াল মানে বোঝা যাচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং। এই ক্ষেত্রে কি হবে? দুজনেই উপকৃত হবে। এই মিউচুয়ালিজম যদি হয় তাহলে দুইজনেই কি হবে? উপকৃত হবে। ওকে, যদি কমেন্সালিজম হয় তাহলে একটা মাইক্রো অর্গানিজম অ্যাডভান্টেজ পাবে, মানে বেনিফিট পাবে, কিন্তু আরেকটা যে মাইক্রো অর্গানিজম থাকে তার কোনো বেনিফিট হবে না, কোনো ক্ষতিও হবে না। প্যারাসাইটিজমে কি হবে? এক ধরনের মাইক্রো অর্গানিজম থাকবে যারা বেনিফিটেড হবে, কিন্তু আরেকটা যে মাইক্রো অর্গানিজম থাকবে তার ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে যেটা আমরা এই ভিব্রিও ফিস্টিরি ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ভিব্রিও ফিস্টিরি ক্ষেত্রে যেটা সিম্বায়োটিক রিলেশনশিপ দেখতে পাই, দ্যাট ইজ মিউচুয়ালিজম। এখানে দুইজনেরই লাভ। মিউচুয়ালিজম কেন মিউচুয়ালিজম বলছি? কারণ এই যে ববটেল স্কুইড কিন্তু ভিব্রিও ফিস্টিরিকে ক্যারি করে না। ছোট থেকেই, জন্মানো থেকেই যে ভিব্রিও ফিস্টিরিকে ক্যারি করবে এমনটা নয়, ঠিক আছে? এর লাইট অর্গানে এ ততটাই তাদেরকে গ্রোথ করতে দেবে, কারণ ভিব্রিও ফিস্টিরি এর যে বেঁচে থাকার জন্য যে নিউট্রিয়েন্টস দরকার, এই ভিব্রিও ফিস্টিরি যে নিউট্রিয়েন্টস দরকার, সেই নিউট্রিয়েন্টসটা এই ববটেল স্কুইডের বডি থেকেই পায়। ওকে, তাহলে ভিব্রিও ফিস্টিরি ববটেল স্কুইডের বডি থেকেই নিউট্রিয়েন্টস পেয়ে বেঁচে থাকে এবং সেখানেই সে নিজেকে মাল্টিপ্লাই করে, মানে একটা থেকে দুটো থেকে চারটে, এইভাবে নিজেদেরকে গ্রোথ করতে পারে। এবার গ্রোথ করতে তাদের নাম্বারটা যদি খুব এক্সেস হয়ে যায়, অবশ্যই এক্সেস হয়ে যাবে, যতটা এক্সেস হয়ে যাবে সকালবেলা ববটেল স্কুইড সকালবেলা সেগুলোকে বের করে দেবে। এক্সেস অ্যামাউন্ট অফ ভিব্রিও ফিস্টিরিকে কি করবে? এক্সপেল আউট করে দেবে, ঠিক আছে? এক্সেসটাকে কি করবে? এক্সপেল আউট করে দেবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এবার সকাল থেকে রাত পর্যন্ত আবার ভিব্রিও ফিস্টিরি নিউট্রিশন গ্রহণ করবে ওর বডি থেকে। নিউট্রিশন গ্রহণ করার সাথে সাথে কি করবে? সে নিজেকে গ্রোথ করবে। গ্রোথ করতে রাত হতে না হতে সে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে পৌঁছে যাবে, যার ফলে এই ববটেল স্কুইড আবার এই চাঁদের আলো যখন এই জলের মধ্যে পড়বে, এই শ্যালো ওয়াটারে, তখন এই শ্যালো ওয়াটারে যে কালারটা শো করবে তার সঙ্গে নিজেকে কি করতে পারবে? ক্যামোফ্লেজ করতে পারবে। ওকে, যাতে ক্যামোফ্লেজ করলে এই প্রিডেটরস যেগুলো আছে তারা আর কি করতে পারবে না? একে খুঁজে পাবে না, ফলে ওকে ধরতেও পারবে না। তাহলে এখানে বোথ সাইড বেনিফিটেড হলো কি হলো না? বোথ সাইড বেনিফিটেড হলো। ভিব্রিও ফিস্টিরি তার খাবার পেল,
ববটেল স্কুইডের বডি থেকে ববটেল স্কুইড ও নিজেকে হাইড করতে পারলো ফ্রম প্রিডেটর্স মানে শিকারীদের কাছ থেকে, তিমি মাছ মানে শিল মাছ এই সমস্ত মাছের থেকে, তাহলে এখানে বোথ টাইপ অফ মাইক্রো অর্গানিজম আর বেনিফিটেড। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ সিম্বায়োটিক রিলেশনশিপ মিউচুয়ালিজম। বোঝা গেল? আই হোপ বোঝা গেছে। ওকে ওকে, নাও অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। ঠিক আছে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, সব নয়, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তারা ফিলামেন্ট প্রডিউস করতে পারে, মানে একটার সঙ্গে একটা পরপর যুক্ত হয়ে এরকম একটা চেন ফরমেশন করতে পারে, দ্যাট ইজ কল্ড ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। যেমন আমরা যদি এক্সাম্পল বলি, নেক্সট প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছি যে সায়ানোব্যাকটেরিয়ার কথা, সেখানে কোয়েশ্চেন ছিল হুইচ ওয়ান ইজ দ্য ওল্ডেস্ট মাইক্রো অর্গানিজম, তাই তো, মানে হুইচ ওয়ান ইজ দ্য ওল্ডেস্ট মাইক্রো অর্গানিজম ফাউন্ড ইন আর্থে প্রথম কোন মাইক্রো অর্গানিজমের অস্তিত্ব পাওয়া গেছে, তো দ্যাট ইজ এক্সাম্পল কি সায়ানোব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি কি এরকম গোল টাইপের, তাই তো, এই যে এটা কি সায়ানোব্যাকটেরিয়ার ছবি, তো অ্যাকচুয়ালি গোল টাইপ অফ ব্যাকটেরিয়া মানে সার্কুলার টাইপ অফ ব্যাকটেরিয়া, এদের মধ্যে ক্লোরোফিল থাকে, এরা সালোক সংশ্লেষ করতে পারে, এদেরকে ব্লু গ্রিন অলগিও বলা হয়, যদিও এরা অলগিক ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না। এরা কত বছরের পুরনো? 350 কোটি বছরের পুরনো, 350 কোটি বছর আগে এদের অস্তিত্ব পাওয়া গেছে। ঠিক আছে, কোথা থেকে পাওয়া গেছে? সমুদ্রের ধারে যে এই পাথরগুলো যেগুলো পাওয়া যায়, ঠিক আছে, এদের স্ট্রোমাটোলাইটস থেকে অস্তিত্ব পাওয়া গেছে। হোয়াট ইজ স্ট্রোমাটোলাইটস হচ্ছে এই যে পাথরগুলোর মধ্যে এরকম সবুজ কালারের কি দেখতে পেয়েছি আমরা? সবুজ কালারের এরকম লেয়ার দেখতে পেয়েছি। এই সবুজ কালারের লেয়ারগুলো এলো কোত্থেকে? কারণ এই যে সায়ানোব্যাকটেরিয়াগুলো যখন একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে কি তৈরি করেছে? এরকম চেন ফরমেশন করেছে। এই চেন ফরমেশন করতে তারা কি হয়েছে? ওখানে তাদের ছাপটা থেকে গেছে, রাইট? তো এই ছাপটা থেকেই পরে পাওয়া গেছে যে এরা 350 কোটি বছরের পুরনো। তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল অফ ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। ওকে, বোঝা গেল? আচ্ছা, ওকে, তো এগুলো তো আমরা কি জানলাম? ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, বা ব্যাকটেরিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম। আচ্ছা, এবারে কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ব্যাকটেরিয়া? আমরা আজকে জেনেছি কি ব্যাকটেরিয়ার মানে কি? ব্যাকটেরিয়া কথাটা এসছে ব্যাকটেরিয়ন থেকে। ব্যাকটেরিয়া কথাটা মানে হচ্ছে রড শেপ। ব্যাকটেরিয়া কথাটা মানে কি? রড শেপ। এটার মধ্যে কোনো কনফিউশন হওয়ার কথা নয়, ঠিক আছে, কারণ কি আন্ডার দ্য মাইক্রোস্কোপে একে প্রথম কি রড শেপে দেখা গেছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাকটেরিয়াম? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়ন, এখানে বলেছি যদিও গ্রিক ওয়ার্ড ব্যাকটেরিয়ন কথাটা মানে হচ্ছে রড, যেখান থেকে ব্যাকটেরিয়া কথাটা এসছে, কিন্তু এখানে কোয়েশ্চেনটা কি দিয়েছে? ব্যাকটেরিয়াম। হোয়াট ইজ ব্যাকটেরিয়াম অ্যান্ড হোয়াট ইজ ব্যাকটেরিয়া? তো যদি একটা স্পেসিফিক টাইপ অফ ব্যাকটেরিয়া আমরা দেখতে পাই, কোনো একটা স্পেসিফিক টাইপ অফ ব্যাকটেরিয়ার কথা যদি আমরা বলি, তখন সেটাকে আমরা বলবো ব্যাকটেরিয়াম। যদি আমি বলি, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে এস্টেরিয়া কোলাই, ঠিক আছে, ইকোলাই, তাহলে এখানে এস্টেরিয়া কোলাই মানে এক ধরনের ব্যাকটেরিয়ার কথাই বলা হচ্ছে, এস্টেরিয়া কোলাই, অন্য কোনো ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে না। তাহলে যদি কোনো জায়গায় শুধুমাত্র এস্টেরিয়া কোলাই থাকে, তাহলে আমরা সেটাকে বলবো ব্যাকটেরিয়াম। ওকে, কিন্তু কোনো জায়গায় যেমন আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টে কিন্তু কোনো একটা স্পেসিফিক অনলি ওয়ান স্পেসিফিক টাইপ অফ ব্যাকটেরিয়া নেই, সেখানে এস্টেরিয়া কোলিও আছে, ঠিক আছে, স্টেফাইলোকক্কাস অরিয়াসও আছে, আরও বিভিন্ন টাইপ অফ ব্যাকটেরিয়া আছে। তাহলে ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া যখন একসাথে থাকবে, তখন সেটাকে আমার বলা উচিত ব্যাকটেরিয়া। আর একটা স্পেসিফিক টাইপ হলে তাকে বলা উচিত ব্যাকটেরিয়াম। ওকে, ব্যাকটেরিয়াম মানে একটা স্পেসিফিক টাইপ, আর ব্যাকটেরিয়া মানে ডিফারেন্ট টাইপ অফ ব্যাকটেরিয়া একসাথে আছে। বোঝা গেল?
ব্যাকটেরিয়ামের পার্থক্য বোঝা গেল? আই হোপ বোঝা গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অল ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড অর্গানিজম? ভেরি ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। আজকে প্রথমেই ডিসকাস করেছি যে যত ব্যাকটেরিয়া আছে পৃথিবীতে, যত ব্যাকটেরিয়া আছে সমস্ত কি ইউনিসেলুলার, অল আর ইউনিসেলুলার ব্যাকটেরিয়া, সবগুলোই কি একটাই সেল, একটাই অর্গানিজম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ প্লাজমিড? এটাও আজকে ডিসকাস করা হয়েছে। হোয়াট ইজ প্লাজমিড দেখতে কেমন? প্লাজমিড দেখতে এরকম সার্কুলার টাইপ। হুইচ ওয়ান ইজ দ্য এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ? Which one is extra chromosomal DNA in bacteria? সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে কি প্লাজমিড থাকে? না, বেশিরভাগ ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড থাকে। সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে যে প্লাজমিড প্রেজেন্ট থাকবে তার কোনো মানে নেই, ঠিক আছে। কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে সাধারণভাবে প্লাজমিড থাকে, ভাইরাসের মধ্যে প্লাজমিড থাকে না, ঠিক আছে। আচ্ছা, প্লাজমিড ইজ সার্কুলার, অবশ্যই বললাম। এটা কি কেমন দেখতে? এটা সার্কুলার। প্লাজমিডের স্ট্রাকচার কি? প্লাজমিডের স্ট্রাকচার হচ্ছে সার্কুলার। আচ্ছা, ডবল স্ট্র্যান্ড ডিএনএ, মনে রাখতে হবে দিস ইজ দ্য ডবল স্ট্র্যান্ড, মানে এইরকম একটা স্ট্র্যান্ড থাকবে, তার উপরে আরেকটা স্ট্র্যান্ড থাকবে, এই মাঝখানে এই জায়গাটা ফাঁকা, ঠিক আছে। ওকে, তাহলে কি বোঝা গেল? প্লাজমিড আর ডবল স্ট্র্যান্ড ডিএনএ, রাইট। এটা ভেক্টর হিসেবে কাজ করে। ভেক্টর কি জিনিস? যেটা জেনেটিক ম্যাটেরিয়ালকে ক্যারি করতে পারে। তো তাহলে এই প্লাজমিডের মাধ্যমে এক্সট্রা ক্রোমোজোমকে এখানে ব্যাকটেরিয়া বডিতে কি করা যায়? ট্রান্সফার করা যায়, ঠিক আছে। এটা কি করতে পারে? এখানে কি করতে পারে? এক্সট্রা ক্রোমোজোমকে কি করতে পারে? এর প্লাজমিডের মধ্যে ঢুকিয়ে নিয়ে সেটাকে এ ক্যারি করতে পারে। বোঝা গেল? সো দিস ইজ ইউজ অ্যাজ ভেক্টর, এটাকে ভেক্টর হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আর ডিএনএ টেকনোলজি, সেই সমস্ত ক্ষেত্রে কী হয়? এটাকে ভেক্টর হিসেবে ইউজ করা হয়, প্লাজমিডকে ভেক্টর হিসেবে ইউজ করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইজ এ প্লাজমিড প্রেজেন্ট ইন অল টাইপ অফ মাইক্রো অর্গানিজম? বলে দিয়েছি অ্যান্সার, ঠিক আছে। জেনারেলি কি ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, ঠিক আছে। আর্কিয়ার মধ্যেও কিছু আর্কিয়ার মধ্যেও প্লাজমিড দেখতে পাওয়া যায়, ঠিক আছে। খুব অল্প পরিমাণ ইউক্যারিওটিক ইস্টের মধ্যে এটা প্লাজমিড দেখতে পাওয়া যায়, সাধারণভাবে পাওয়া যায় না। ভাইরাসের মধ্যে কোনো প্লাজমিড পাওয়া যায় না, ঠিক আছে। ভাইরাসের মধ্যে কোনো প্লাজমিড থাকে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ টপিক। কি কোয়েশ্চেন? হুইচ ব্যাকটেরিয়া ক্যান ফর্ম, কে তৈরি করতে পারবে কার্লড টাইপ অফ মার্জিনকে কি বলে? বুলস আই মার্জিন, এরকম টাইপ কার্লড মার্জিন কলোনি ইন আগার মিডিয়া। এই কার্লড মার্জিন টাইপ অফ কলোনি কে তৈরি করতে পারে? এখানে কি নাম আছে? প্রোটিয়াস মেরাবিলাস, স্ট্রেপ্টোমাইসিস সেলিকলার, তারপরেরটা আছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, আর আছে সিউডোমোনাস এরিজিনোসা। প্রোটিয়াস মেরাবিলাস, স্ট্রেপ্টোমাইসিস সেলিকলার, স্টেফাইলোকক্কাস অরিয়াস আর সিউডোমোনাস এরিজিনোসা। আজকেই আমরা এটাকে ডিসকাস করেছি। কি আনসার হবে? আমরা কি জানি? স্ট্রেপ্টোমাইসিস সেলিকলার এ কি টাইপ অফ কলোনি ফর্মেশন করতে পারে? এরকম টাইপ অফ, মানে থ্রেড লাইক অফ স্ট্রাকচার শো করে, ঠিক আছে। আমি তো এরকম লিখলাম থ্রেড,
থ্রেড লাইক অফ স্ট্রাকচার শো করতে পারে। আচ্ছা, আমি বুল সাইটাকে হটিয়ে দিচ্ছি। স্ট্রেপ্টোমাইসিস সেলিকলার কি পারে? থ্রেড লাইক এজ শো করে, তাই তো? কি করে কি করে না, কি বলে সেটাকে? ফিলিফর্ম, সরি ফিলিফর্ম লাইক স্ট্রাকচার, এরকম সাইড ভিউটা দেখতে এরকম হয়, থ্রেড লাইক, তাই না? আচ্ছা, তাহলে তো এটা তো হবে না। আচ্ছা, স্টেফাইলোকক্কাস অরিয়াস এ কি করে? এ স্মুথ এজ দেয় এবং সেটা কি হয়? সার্কুলার হয়, স্মুথ এজ, এরকম সার্কুলার টাইপ অফ স্ট্রাকচার হয়, তাহলে স্টেফাইলোকক্কাস অরিয়াসও হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? সিউডোমোনাস অরিজিনোসা। সিউডোমোনাস অরিজিনোসা কি করে? এ ওয়েভি টাইপ অফ এজ শো করে, ওয়েভি এজ শো করে, মানে এইরকম টাইপ অফ এজ শো করে, রাইট? তাহলে এটা হবে না, কি হবে? সঠিক অ্যান্সার হবে প্রোটিয়াস মিরাবিলাস। দেখি, প্রোটিয়াস মিরাবিলাস। ওকে 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 নেক্সট টপিক উইল বি আওয়ার ব্যাকটেরিয়া সেল স্ট্রাকচার। নেক্সট ডে আমরা ব্যাকটেরিয়া সেল স্ট্রাকচার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। ওকে, দ্যাটস এন্ড ফর টুডে। তবু শেষ করার আগে বলে দিচ্ছি, যদি আমার পড়ানো ভালো লেগে থাকে বা আমি যদি বোঝাতে সক্ষম হয়ে থাকি, তাহলে আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে লেকচার ভিডিওগুলো আপলোড করছি তাদের যে পিডিএফটা তোমরা পেতে চাও, তাহলে এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করো, এর ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে, সেখানেও তোমরা ক্লিক করে দেখতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।